তোমরা তোমাদের প্রিয় খেলা বাদ দিয়ে আজকে আমার সঙ্গে তোমরা যুক্ত হয়েছে, সেজন্য তোমাদেরকে আমার পক্ষ থেকে অভিনন্দন, ভালোবাসা। তুমি আমার জোর করে ঢুকাইছো। ঠিক আছে, তুমি ইচ্ছা করলে বের হয়ে যেতে পারো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, যাই আরে হোক, আজকে ইরফান, আজকে আমরা এখান থেকে শুরু করি। এটাই হচ্ছে আজকের পুরো আলোচনার মূল কথা। সেটা কি? প্রযুক্তি একটি শক্তিশালী কেন্দ্র, অস্ত্র। সঠিকভাবে ব্যবহার করলে আশীর্বাদ, ভুলভাবে ব্যবহার করলে ভয়াবহ অভিশাপ। আজকে আমাদের এই যে পাঠ 19 থেকে, সম্ভবত 19 থেকে 26, 19 থেকে 26, মূল কথা হচ্ছে এটা। কথাটা কি আমি আবারও বলছি, প্রযুক্তি একটি শক্তিশালী অস্ত্র। সঠিকভাবে ব্যবহার করলে আশীর্বাদ, ভুলভাবে ব্যবহার করলে অভিশাপ। এটার কিভাবে ওই অভিশাপ, কোন কোন ক্ষেত্রে অভিশাপ, কিংবা কোনটা সঠিকভাবে ব্যবহার করতে হবে, কোনটা কোন কোন দিকে আমাদের কতটুকু ব্যবহার করতে হবে, এই আলোচনারই কিন্তু আমাদের আজকে পুরো পার্ট 19 থেকে 26 পর্যন্ত। আমি আজকে আলোচনাটা তোমাদের জন্য একটু অন্যভাবে নিয়ে আসছি। হ্যাঁ, কালকে আমরা কি করেছিলাম যে ওই মূল বই আমি রিডিং করেছিলাম, সেটা থেকে আবার কিছু স্লাইড রেডি, মানে পয়েন্ট, কি নোট বা কি পয়েন্ট নিয়ে আসছিলাম। সেখান থেকে হাইলাইটস নিয়ে আসছি, সেখান থেকে এমসিকিউ নিয়ে আসছি, সেখান থেকে সংক্ষিপ্ত নিয়ে আসছি, সেখান থেকে সৃজনশীল নিয়ে আসছি। আজকে আমি দেখলাম সেই তোমার বইয়ের যে পৃষ্ঠাগুলো আছে, টোটাল মানে 17 পৃষ্ঠা না 15 পৃষ্ঠা, সেই 15 পৃষ্ঠা পড়তে গেলেই যে কোনো একজনের প্রায় অনেকক্ষণ সময় লাগার কথা, 1.5 থেকে 2 ঘন্টা লাগার কথা। সেই জন্য তোমাদের যেহেতু কালকে পরীক্ষা, আমি চিন্তা করলাম এটাকে কিভাবে সহজ করা যায়। সে সহজ করার জন্য আমি প্রথমে চিন্তা করছি প্রত্যেকটা পাঠ, অর্থাৎ পাঠ 19, 20, 21, 22, এরকম প্রত্যেকটা পাঠের হাইলাইটস গুলো আমি নিয়ে আসছি প্রথমে। যেমন ধরো এই যে আমি আমার সামনে যে স্ক্রিনটা আসছে, সেটা হচ্ছে পার্ট 19-এর হাইলাইটস। অর্থাৎ হাইলাইটস কি, এই পার্ট 19-এর মূল কথাগুলো। এটা পুরোটা পড়লে আমরা ওখানে কি দেখতে পাবো, কি আছে, এটাই হচ্ছে আমার এখানে আমি নিয়ে আসছি। তাহলে আমরা কি পাইলাম প্রথমে, যেটা পাইলাম, সেই সার কথাটা পাইলাম, সেটা 19-এর মধ্যে আছে। এবং তারপরে আমরা পাইলাম যে ওখানে তো একটা গল্প বলা আছে, গল্পের মতো করে একটা আলোচনা আছে যে ছোট কাঠি দিয়ে গাছ কাটার চেষ্টা করলে শুধু বাকলে উঠবে, ধারালো দা থাকলে আহ ডাল কেটে ফেলা যায়, কিন্তু অসতর্ক হলে বড় দুর্ঘটনাও ঘটতে পারে। ওখানে আলোচনার প্রথমে 2-3 লাইনের মধ্যে দেখবে এই কথাগুলি বলা আছে। শক্তিশালী জিনিস উপকারও করতে পারে, আবার বিপদও ঘটাতে পারে। প্রযুক্তি যেমন উপকারী, তেমনি অসচেতন ব্যবহার মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। তাহলে এই যে 4টা লাইন, এই 4টা লাইনই দেখবা যে ওখানে কি পয়েন্টের ভিতরে আছে। তাহলে এই যে 4টা লাইনের মধ্যে আমরা কি শিখলাম? তো শিক্ষাটা হচ্ছে এরকম: শক্তিশালী প্রযুক্তি সচেতন ভাবে ব্যবহার না করলে এটা বিপদের কারণ হতে পারে, ভয়াবহ বিপদ হতে পারে। এই ইন্টারনেট যদি আমরা ব্যবহার করতে চাই, সেক্ষেত্রে আমরা কি কি সচেতনতা আমাদের নিতে হবে, বা কোন কোন বিষয়গুলো মাথায় রেখে আমাদের ইন্টারনেট ইউজ করতে হবে। ইন্টারনেটের মাধ্যমে পুরো পৃথিবী কি কি করছে, আমাদের ঘরে চলে আসছে। এটা কিন্তু একটা এমসিকিউ, একটা শর্ট কোশ্চেন, যে ইন্টারনেটের মাধ্যমে পুরো পৃথিবী কি হয়েছে, আমাদের ঘরে চলে আসছে, বাইরে চলে গেছে, দূরে চলে গেছে, আমাদের ঘরে চলে আসছে। আচ্ছা, কেউ একজন আঁকাআঁকি করতেছে, হ্যাঁ, আঁকাআঁকি করবে না। অপরিচিত ব্যক্তির সঙ্গে সরল বিশ্বাসের তথ্য শেয়ার করলে বিপদের আশঙ্কা থাকে। এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা যে আঙ্কেল আকাকে এটা ব্যান করে দেন। আহ, অপরিচিত ব্যক্তির সঙ্গে যদি আমরা তথ্য শেয়ার করি, আমাদের গোপনীয় কিছু শেয়ার করি, সেক্ষেত্রে আমাদের বিপদের কারণ হয়ে দাঁড়াতে পারে। যেমন সুন্দর ও জ্ঞান, এখানে মানে ইন্টারনেটের ভিতরে কি কি আছে, সুন্দর, জ্ঞান বিতেক এবং উপকারী সাইট, তেমনি ভয়ঙ্কর, বিপজ্জনক এবং বিভ্রান্তিকর সাইট। তাহলে ইন্টারনেটের ভিতরে আমাদের যেমন সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় ভিত্তিক, আমাদের ওই যে ফার্স্টের দিন আমরা বলছিলাম ই লার্নিং এর সাইট আছে, বিভিন্ন আমাদের এন্টারটেনমেন্টের অনেক সাইট আছে। এই বাবা, তো তুমি যে কোনো একজন এটা ইয়ে করতেছো কে? ও তো আমার স্ক্রিন নষ্ট করে দিল। আরে এখন
ওই দিন এরকম করার পরে কিন্তু আমার আলোচনাটা সমস্যা হয়ে গেছিল। আচ্ছা, তাহলে আমরা ছিলাম কোথায়? সেটা হচ্ছে এই শক্তিশালী, যেটা বলছিলাম যে ইন্টারনেটে আমাদের সুন্দর মানে যেমন উপকারী বিভিন্ন সাইট আছে, অর্থাৎ ওয়েবসাইট আছে, বিভিন্ন লিঙ্ক আছে, তেমনই কিন্তু ভয়ঙ্কর, বিপজ্জনক এবং বিভ্রান্তিকর অনেক সাইটও আছে, যেখানে তোমরা ক্লিক করলে দেখবা যে তোমাদের ল্যাপটপে প্রবলেম হয়ে যেতে পারে, তোমাদের মোবাইল ফোন হ্যাক হয়ে যেতে পারে, তোমাদের অনেক গুরুত্বপূর্ণ তথ্য ইনফরমেশন হ্যাক হয়ে যেতে পারে। এই জন্য আমাদের ভেবেচিন্তে ইন্টারনেট, সতর্কতার সহিত ইন্টারনেট ইউজ করতে হবে। তারপর যে বিষয়গুলো আছে যে যেসব কাজ কখনই করা উচিত নয়, এই আলোচনা, এই অধ্যায়ে যে বিষয়গুলো বলা আছে যে অপরিচিত ব্যক্তিকে নিজের নাম, ঠিকানা, ছবি, পাসওয়ার্ড কখনোই দেওয়া যাবে না। একা বসে লোকচক্ষুর আড়ালে কখনো ইন্টারনেট ইউজ করা যাবে না। ইন্টারনেট এমন একটা জিনিস, ইন্টারনেট ইউজ করবা, ধরো তোমার ড্রয়িং রুমে বসে, তোমার রুমে বসে যেন সবাই দেখতে পায়। এই যে আঁকাকে করতেছে, আঁকাকে করবা না। একা বসে লুকোচুকুর আড়ালে ইন্টারনেট ব্যবহার করবা না। ইন্টারনেট রূঢ়, অসংযুক্ত এবং অশালীন ব্যবহার করা, অর্থাৎ এগুলো কখনই করা যাবে না। অর্থাৎ ইন্টারনেট একজনের সঙ্গে কখনো অসংযত আচরণ করা যাবে না। অশালীন শব্দ দিয়ে তার সঙ্গে চেটিং করা যাবে না। তার সঙ্গে কোনো রূঢ় ব্যবহার করা যাবে না। এবং বয়স উপযোগী বিষয়বস্তু দেখা জরুরি। অর্থাৎ ধরো আমার বয়স, তোমাদের যে বয়স, তোমাদের বয়সে যে জিনিসটা দেখতে পারবা, যে জিনিসটা বুঝতে পারবা, এই জিনিসটাই তোমরা দেখবে, আর বাহিরে তোমাদের যাওয়া উচিত না। বড়দের বিষয়বস্তু ছোটদের জন্য মানসিকভাবে ক্ষতির কারণ হতে পারে। বড় বয়স উপযোগী কন্টেন্ট দেখা এবং অপ্রাসঙ্গিক বিষয় থেকে দূরে থাকা উচিত। ইন্টারনেট ব্যবহার ক্ষেত্রে তিনটি বিষয়, এই অধ্যায়ের আলোচনা অনুযায়ী তিনটি বিষয় আমাদের ইন্টারনেট ব্যবহারের জন্য তিনটি সুনির্দিষ্ট নিয়ম আছে। ইন্টারনেট ব্যবহারের জন্য তিনটি সুনির্দিষ্ট নিয়ম আছে। কি কি? জনসমক্ষে বসে ইন্টারনেট ব্যবহার করতে হবে, একলা একলা নয়। অপরিচিত কাউকে নিজের ব্যক্তিগত তথ্য কখনো দেবে না। শালীনতা বজায় রেখে ইন্টারনেট ব্যবহার করা, কারো ক্ষতি নয়, আনন্দের জন্য। তাহলে এই যে তিনটা ইন্টারনেট ব্যবহারের জন্য যে তিনটা সুনির্দিষ্ট নিয়ম, এটা কিন্তু তোমাদের এমসিকিউতে থাকতে পারে। তোমাদের ধরো শর্ট কোশ্চেন আসলো যে ইন্টারনেট ব্যবহারের তিনটি নিয়ম কি, তাহলে তোমার এই তিনটা নিয়ম কিন্তু লিখতে হবে। আচ্ছা, এই আমি এতক্ষণ যে কথাগুলো বললাম, এটা আমি একটা চার্ট আকারে নিয়ে আসছি, এটা আমি আর আলোচনা করব না, কিন্তু এখানে একটা স্লাইডে তোমাদের এই বিগত তিনটা স্লাইড আমি একটা স্লাইডে নিয়ে আসছি। যেমন ধরো ব্যক্তিগত তথ্য গোপন রাখো, নাম, ছবি, ঠিকানা, ফোন নম্বর, পাসওয়ার্ড কখনো শেয়ার করো না। ঠিক আছে, এরকম একটা চার্ট আমি নিয়ে আসছি, এটা থেকে আমি কিছু কথা বলবো না। এখন আমি এই যে বললাম আজকে তোমরা বলবো, আমি শুনবো। এই যে চারটা বা তিনটা স্লাইড, অর্থাৎ পার্ট 19 থেকে আমরা যে আলোচনাটা করলাম, সেখান থেকে আবার পার্ট 19 থেকে আমরা কি শিখলাম, এখানে কিছু এমসিকিউ আমি নিয়ে আসছি তোমাদের জন্য। আমি প্রশ্নটা দেখো, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। তুমি যে কোনো একজন উত্তর দিবা, যে কোনো একজন, সমস্যা নাই, আমি নাম ধরে বলবো না। ধরো, তথ্য প্রযুক্তির ক্ষেত্রে ছোট কাঠি বা ধারালো ধার পার্থক্য কি? অর্থাৎ এই প্রশ্নটা দ্বারা নিচে উত্তর দেওয়া আছে। কোনটা? ছোট কাঠি সবসময় নিরাপদ, ধারালো দা বিপজ্জনক কিন্তু ছোট নয়, ধারালো দা অসতর্কভাবে। আঙ্কেল আপনার কথা বোঝা যাচ্ছে না। আমি যে তুমি কি আমার স্লাইড দেখতে পাচ্ছ? স্লাইড কি দেখা যাচ্ছে? আঙ্কেল কথা শোনা যায়। আঙ্কেল নেটের সমস্যা। ওরই সমস্যা, স্লাইড কি দেখা যাচ্ছে? ওর কাছে না নেটের সমস্যা আঙ্কেল। ওকে, আমি প্রথম যে কোশ্চেনটা আছে, প্রথম যে কোশ্চেনটা, তথ্য প্রযুক্তির ক্ষেত্রে ছোট কাঠি বা ধারালো দার পার্থক্য কি? মানে ছোট আঙ্কেল কাঠি। আমাদের অ্যান্সার গুলো একটু ঢেকে আমাদের সুযোগ দিয়ে দেন। হ্যাঁ, আমি এখানে আনসারটা ঢাকা আছে, তোমরা বলো এ বি সি ডি কোনটা। আঙ্কেল এক একজনকে জিজ্ঞেস করেন। তোমরা যে কোনো একজন বলো, আপাতত যে কোনো একজন বলো। ছোট কাঠি সবসময় নিরাপদ, ধারালো মানে এ বি সি ডি দেখো, ধারালো দা অসতর্কভাবে ব্যবহার আঙ্কেল করলে সি, হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে। কি? তোমরা আনসারের দিকে দেখো না, তোমরা এ বি সি ডি দেখো। সি সি, আঙ্কেল সি, সি, তার মানে হচ্ছে আনসার দেখা আঙ্কেল সি হবে। সি, তার মানে ধারালো দা অসতর্কভাবে ব্যবহার করলে বড় বিপদ হতে পারে। এই আমরা একটু আগে আলোচনার মধ্যে কিন্তু জিনিসটা ছিল। তারপর দেখো দ্বিতীয়টা, ইন্টারনেট ব্যবহারের সময় কি সতর্কতা অবলম্বন করা উচিত? ওই যে একটু আগে আমরা মাত্রই আলোচনা করলাম, অপরিচিত ব্যক্তির সাথে যোগাযোগ করা উচিত বি। বি হবে, বি। আঙ্কেল কখনো এটা বি। শেয়ার এটা করা কোনটা উচিত হবে? না।
বি হবে, বি বি। কি হবে? কখনই অপরিচিতের সাথে পাসওয়ার্ড শেয়ার করা উচিত নয়। তারপরে দেখো, ইন্টারনেটে অপরিচিতের সাথে যোগাযোগ করলে কি বিপদ হতে পারে? বলো তো কোনটা হবে? কখনই বিপদ হবে না। অপব্যবহার করা হতে বি পারে, মানে বি বি বি। বি 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 করা হতে পারে, যেমন ব্যক্তিগত তথ্য চুরি। ব্যক্তিগত তথ্য চুরি হতে পারে, রাইট। তারপরে হচ্ছে কম্পিউটারে ইন্টারনেট ব্যবহার করার সময়ে কি নিয়ম মেনে চলা উচিত? সি সি সি। ইন্টারনেটে ব্যবহারের করা, ইন্টারনেট ব্যবহার করা, বন্ধ করা। আচ্ছা এই যে, আঙ্কেল এটা তো একা বসে আচ্ছা, হ্যাঁ বুঝছি। হ্যাঁ আচ্ছা সি, ইন্টারনেট দাঁড়াইতে ব্যবহার এটা কে? করে আনন্দের জন্য। এটা কে আসলে? আমি চিন্তা বুঝতে পারতেছি না। আঙ্কেল ওই যে ইমোজি ওয়ালা যার নামটা না, ওইটাই করতেছে। হুম, এই যে আঙ্কেল একটা ইনজুরি ইমোজি যার নাম, ওই ওই করতেছে এটা। আঙ্কেল ওকে ক্লাসকে বের করে দেন, তাহলেই হবে। আপনার ছেলেটাকে একটা সুযোগ দেওয়া উচিত। আচ্ছা বাবা, যে এমন করতেছো প্লিজ এমন করবা না। তোমার জন্য অন্য অন্য কারো সমস্যা হচ্ছে। হ্যাঁ, তুমি চুপচাপ দেখতেছো, চুপচাপ শুনতেছো। দেখো, তোমার যদি মনে হয় যে তোমার সমস্যা হচ্ছে বা তোমার খেলা দেখতে ভালো লাগতেছে, তুমি দয়া করে ইয়ে করতে পারো। হ্যাঁ, মানে লিভ নিতে পারো, বুঝছো? আঙ্কেল ওই লেগছে, ভুলে চাপ লাগছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে বাবা। ওকে, তারপরে আমরা আরো কিছু দেখো, এখানে আরো কিছু নৈর্ব্যক্তিক কোশ্চেন আছে। ইন্টারনেট অব্যবহৃত থাকলে কি হতে পারে? কিছুই হবে না, সবকিছু স্বাভাবিক থাকবে, বিপদ দেখা দিতে এটা নিরাপদ থাকবে। এটা বলো। ইন্টারনেট ব্যবহৃত থাকলে কি হতে পারে? হ্যাঁ, কিছুই হবে না, সবকিছু স্বাভাবিক। ইন্টারনেট অব্যাহত থাকলে বিপদ দেখা দিতে পারে, এটা নিরাপদ থাকবে। উম কিছু সি হবে না মনে হয়। হ্যাঁ, বি আল্লাহ, আঙ্কেল জি কোশ্চেনটা, আমার মনে হয় ইন্টারনেট হবে। অব্যবহৃত থাকলে কি হবে? না না না, সবকিছু ব্যবহৃত থাকে। এ সি হবে। সি হবে। সি হবে, সি হবে। ওকে, তারপরে দেখো, তথ্য প্রযুক্তির ভুল ব্যবহার থেকে কি ধরনের বিপদ হতে পারে? একটা মিনিট আঙ্কেল দেখে নেই। বি হবে শুধুমাত্র স্যার, ক্ষুদ্র বি বড় বি 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 বি। বি বি। বি বি বড় ধরনের ক্ষতি। বি হবে। আচ্ছা, সবাই একমত বি? এই যে, জি। জি জি বি। ওকে বি, ঠিক জি আছে। আঙ্কেল, জি। আচ্ছা, তারপরে হইলো কম্পিউটার ব্যবহার করার সময় নিরাপত্তা বজায় রাখতে কি করা উচিত? বি 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 আঙ্কেল বি। ওকে, আমি একটু দেখি তোমার আনসার ঠিক আছে। আনসার বি। তারপরে এটা হচ্ছে, ইয়েস। কোনটি সাইবার নিরাপত্তার মূল নিয়ম নয়? ইন্টারনেট একা ব্যবহার করা, অপরিচিত ওয়েবসাইট থেকে দূরে থাকা, সি সি। অন্যদের অন্যদেরকে রূঢ় বা সি। অশালীন। সি। আঙ্কেল ওকে সি। ডি 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 না, সি ডি সি ডি হয় নাই, সি। ওকে, আমরা ডি এখন, ডি আচ্ছা এই হয় যে, নাই। আচ্ছা এই যে দেখো, এখন আমরা যে অধ্যায়টা আলোচনা, তার মধ্যে কিছু সংক্ষিপ্ত কোশ্চেন আছে। এটা আমরা আলোচনা করব না, যেহেতু সময় সাপেক্ষ। কিন্তু আমি কোশ্চেন গুলো তোমাদেরকে দিয়ে দিছি। কি কি কোশ্চেন হইতে পারে? একটা এক্সাম্পল তুমি দেখো যে, এই প্লেজারিজম। প্লেজারিজম, এই যে কোশ্চেন নাম্বার 3, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু তোমাদের পরীক্ষার জন্য। প্লেজারিজম কি? সবাই এটাই করে। প্লেজারিজম হলো অন্যের লেখা বা কাজ চুরি করে নিজের নামে উপস্থাপন করা, যা যা অনৈতিক এবং অবৈধ। ঠিক আছে, জাস্ট আমি তোমাদেরকে ছোট ছোট করে কোশ্চেন গুলো দিয়ে দিছি, তোমরা একটু বাসায় দেখবা, আমি শীটটা দিয়ে দিব। হ্যাঁ, আমরা এবার ওকে যাব, আঙ্কেল। আমরা এবার যাব 20 থেকে 22-এর যে পাঠটা আছে, সেই পাঠে। ওখানে আমাদের এরকম কিছু হাইলাইটস আমি নিয়ে আসছি। দেখো, প্রথমেই আমরা যে হাইলাইটস গুলো নিয়ে আসছি সেটা হচ্ছে চীনের একটা, ওই তোমাদের আলোচনায় চীনের একটা ঘটনার কথা বলা আছে। সেখানে এক দম্পতি, চীনে ভয়াবহ ঘটনা কোন সালে? প্রথমে এখানে একটা কোশ্চেন, 2000। আঙ্কেল, আঙ্কেল আঙ্কেল ইয়েস, $9,000 হবে, 9,000। আঙ্কেল $9,000 হবে এটা। না, তিন লাখ জি 9,000 আঙ্কেল, পয়েন্ট। ডলার। 9,000 ওকে $9,000 হবে। $9,000 হবে। ওকে 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 ওকে, ঠিক করে দিচ্ছি, কোনো সমস্যা নেই। তাহলে আনুমানিক $9,000। আচ্ছা, চীনের যে ভয়াবহ ঘটনা ছিল 2009 সালে, রাইট?
জি আচ্ছা আঙ্কেল, জি আঙ্কেল। ওকে, কি হয়েছিল, এক দম্পতি তাদের সন্তানদের বিক্রি করেছিল। বিক্রির কারণ কি ছিল? কম্পিউটার গেমের আসক্তি। সন্তানদের বিক্রি মা- করে প্রায় কত টাকা, $9,000 আয় করে গেম খেলার খরচ জুগিয়েছিল। বিষয়টি আন্তর্জাতিক মিডিয়ায় ব্যাপক আলোড়ন তোলে। এখানে শিক্ষণীয় বিষয়টা কি? আসক্তি মানুষের সাধারণ বোধ এবং মানবতা নষ্ট করে দিতে পারে। যে কোনো জিনিসে যদি মানুষ আসক্তি হয়ে পড়ে, সেটা মানুষের হিতাহিত জ্ঞান নষ্ট করে দেয়। সাধারণ নর্মাল যে সেন্স আমরা বলি, কমন সেন্স, মানবতা, এগুলো মানুষ নষ্ট করে দেয়, মানুষের নষ্ট হয়ে যায়। ফলে মানুষ একটা অন্যায় অপরাধ করতে কোনো দ্বিধাবোধ করে না। ঠিক আছে, তারপরে 2 নম্বর, কম্পিউটার গেম এবং আসক্তির প্রভাবের উপরে আমাদেরকে হাইলাইটস হচ্ছে গেম খেলা উপভোগ করা যায়, কিন্তু আসক্তি বিপজ্জনক। যে কোনো গেম উপভোগ করা যায়, খেলা যায় আনন্দের জন্য, কিন্তু সেটাতে কোনোভাবে আসক্ত হওয়া যাবে না। অর্থাৎ তো আমরা অনেক সময় ফোনে গেম খেলায় আসক্ত হয়ে পড়ি। অতিরিক্ত মোবাইলের জন্য টিকটক বা ইউটিউবে বিভিন্ন ভিডিও, এগুলোতে আমরা অনেকে আসক্ত হয়ে পড়ি। যে কখনোই আসক্ত হওয়া যাবে না। আসক্ত হলে যুক্তিবোধ নষ্ট হয়ে যায়, অযৌক্তিকভাবে আমরা কাজ করতে থাকি। এর মধ্যে 2টা এক্সাম্পল এখানে আছে, যে মাদকাসক্ত এবং হচ্ছে গেম আসক্তি, উভয় মানুষের জন্য ধ্বংসাত্মক। তারপরে যে আসক্তির লক্ষণ, তুমি কি দেখে চিনবা যে আসক্তি কোন কোন কাজ? কোনো কাজে যদি মাত্রা বাড়িয়ে যায়, এটা একটা আসক্তির লক্ষণ। অর্থাৎ তুমি যদি দেখো যে তুমি আজকে শনিবার, তুমি ফোনে গেম খেলতা 1 ঘন্টা, বা এই সপ্তাহটা পুরোটা 1 ঘন্টা 1.5 ঘন্টা গেম খেলছো, কিন্তু পরের সপ্তাহে যদি তুমি দেখো কোনো কারণে 2 ঘন্টার জায়গায় সেটা 3 ঘন্টা হয়ে গেছে, তখনই তোমাকে বুঝতে হবে যে তুমি আসক্ত হয়ে যাচ্ছ। সো এখানে স্টপ করে ফেলতে হবে, যে না, আমাকে কখনোই আসক্ত হওয়া যাবে না। এরকম অনেকগুলো আমরা মানে আমাদের ঘরে বসে অনেক ছোট ছোট আসক্তি আছে, যেমন টিভি কার্টুন আসক্তি হইতে পারে, গেমে আসক্তি হইতে পারে, এরকম মানে খেলায় আসক্তি হইতে পারে। এবং খেলাও অনেক ধরনের খেলা হইতে পারে, তোমার ফোনে গেম হইতে পারে, ক্রিকেট হইতে পারে, ফুটবল হইতে পারে। এখন তোমার স্কুল খোলা, তুমি যদি এখন মনে করো যে এখন তোমার খেলতে হবে, খেলতে মন চাচ্ছে, তোমার স্কুলে মন চাচ্ছে না, তার মানে তুমি আসক্তি হয়ে যাচ্ছে ওখানে। তারপরে শিশুদের টিভি এবং কার্টুন আসক্তির মধ্যে, বাবা মায়ের শান্ত রাখার জন্য একটা কার্টুন চালিয়ে দেন। শিশুরা টিভির বাইরে ভাবতেই পারে না, যা মানসিক বিকাশে বাধা হয়ে দাঁড়ায়। তার মানে কি? তুমি দেখবা যে একটা ব্রেন, আমি যদি সারাক্ষণ একটা জায়গায় আমার ব্রেন যদি আটকে রাখি, ছোট হোক বড় হোক, তখন কিন্তু সে অন্যদিকে চিন্তা করতে পারে না। আর তোমরা যারা আছো, আরো ছোট যারা আছে, তাদের ব্রেন এখন বিভিন্ন ভাবে বিভিন্ন দিক থেকে জ্ঞান অর্জন করবে, তোমাদের মানসিক বিকাশ হবে, তোমরা বিভিন্ন জিনিস, ভালো জিনিসগুলো অর্জন করবে, তোমাদের এখন ব্রেনের ডেভেলপমেন্ট হবে। আস্তে আস্তে এগুলো বাস্তবে রূপদান করবে। ভবিষ্যতে অনেকেই তোমরা বিখ্যাত হবে। এখন তোমরা যদি এক জায়গায় আটকে থাকো, শুধু টিভি বা যে কোনো একটা জিনিসে আটকে থাকো, তখন সেটা, ওই চিন্তা শক্তিটা ওখানে আটকে থাকে। ঠিক আছে, ওই চিন্তা শক্তিটা যখন এক জায়গায় আটকে থাকে, তখন তোমরা নতুন চিন্তা করার আর সময় থাকে না, সময় পাওয়া যায় না। ব্রেইন তখন এক জায়গায় আটকে রাখে। তো অতিরিক্ত স্ক্রিন টাইম শিশুদের বিকাশে মারাত্মক প্রভাব ফেলতে পারে। করছে কিছু না আগে। ওকে, তারপরে আমাদের এইখান থেকে আরো হাইলাইটস কি কি আছে? খাদ্যের আসক্তি। ব্রিটেনের এক মেয়ে 31 বছর ধরে শুধু কি খাইতো? পিৎজা। অন্য কিছু খেতে চায় না এবং খাইতে পারেও না। এটি এক ধরনের গভীর খুব আসক্তি। মজা। ঠিক আছে, অনেকেই দেখবা খাবার শুধু সে চিকেন ছাড়া কিছুই খায় না, কিংবা মাংস ছাড়া কিছুই খায় না। এখন একটা মানুষের শরীরের জন্য যেমন চিকেন প্রয়োজন, প্রোটিন প্রয়োজন, তেমন কিন্তু ভেজিটেবলও প্রয়োজন। সো সকল ধরনের খাদ্যাভ্যাস কিন্তু আমাদের গড়ে তুলতে হবে। তোমরা যারা শুনছো আমার কথা, তোমরা একটা মনে রাখবা, একটা মানুষের শরীরে সকল ধরনের উপাদান দরকার। সেখানে যেমন পানি দরকার, সেখানে লবণ দরকার, সেখানে মিষ্টি দরকার, প্রোটিন দরকার, ভেজিটেবল দরকার। সকল ধরনের খাদ্যাভ্যাস গড়ে তুলতে হবে। তারপরে ভালো লাগা স্বাভাবিক, কিন্তু আসক্তি মানসিক রোগের সমান। আসক্তি যুক্তিবোধ নষ্ট করে দেয়, নিজের ও অন্যদের জীবনকে বিপর্যস্ত করে। এবং আসক্তি থেকে বাঁচার জন্য আমাদের কি করতে হবে? কোনো আসক্তি কোনো কিছুতেই যেন না হয়, কারণ একবার আসক্ত হলে বের হওয়া অত্যন্ত কঠিন। এইটা হচ্ছে এই যে গল্পটা আমরা যেটা পড়লাম,
এটা হচ্ছে 20 নাম্বার গল্প, 20 নাম্বার পার্ট। 20 নাম্বার পার্টের মূল কথা হচ্ছে আসক্তি যেন কোনোভাবে আমাদেরকে পেয়ে না বসে। একবার যদি আসক্তি পেয়ে বসে আমরা কিন্তু এখান থেকে বের হওয়াটা খুব কঠিন হয়ে পড়ে। এখন আঙ্কেল, আমরা যে কোনো কাজে কি আসক্ত হয়ে যেতে পারি? হ্যাঁ, এটাই তো বললাম, মানে যে যে কোনো কাজ বলতে ধরো ভালো কাজই, কিন্তু সেই ভালো কাজটাই যদি তুমি অতিরিক্ত করা শুরু করে দাও অন্য কাজ বাদ দিয়ে। আমি একটা এক্সাম্পল দিই, তোমরা অনেকে হয়তো অনেক কিছু ভাবতে পারো। এখন ধরো এই নামাজ, ঠিক আছে, নামাজের আমাদের জন্য ফরজ হলো 5 ওয়াক্ত নামাজ, ঠিক না? এখন তুমি জানো যে এটা পড়লে সওয়াব হয়, এটার তো নফল নামাজ আছে সারাদিনই তুমি পড়তে পারো। এখন তুমি স্কুল বাদ দিয়ে যদি শুধু তুমি নামাজ পড়াই শুরু করো, এখন কাজ তো ভালো, কিন্তু সেটাও কিন্তু সবকিছুরই সময় আছে, লিমিট আছে। এবং শুধু একই কাজে আসক্ত হয়ে অন্য কিছুকে যদি তুমি অ্যাভয়েড করো তাহলে তোমার জীবন একটা জায়গায় থেমে যাবে। তো এই জন্য সবকিছু করতে হবে পরিমাণ মতো, যতটুকু দরকার ততটুকু। আমরা এখন এই যে আলোচনাটা করলাম, আলোচনা থেকে আমি কিছু অবজেক্টিভ এমসিকিউ তোমাদের জন্য রেডি করেছি। এই এমসিকিউ গুলো তোমরা একটু বলো তো। এই যে আমি প্রত্যেকটা আঙ্কেল 1 নাম্বার অ্যান্সার বি। এক নাম্বার বি, এক এক নাম্বার বি, এক নাম্বার হচ্ছে আমি আগে বলছি। ওকে, 1 নাম্বার 2 নাম্বার বি, 2 নাম্বার বি, আমি আগে করছি। ওই 2 বেটা নাম্বার 2 বি। নাম্বার কইছে। 2 নাম্বার বি, দিস ইজ নট ফেয়ার। নাহিয়ান জয়েন করছে নাকি? ওই জি নাহিয়ান তো আঙ্কেল, জি আগের থেকে আঙ্কেল, ছিল। নাহিয়ান আছে? নাহিয়ান তো আগের থেকে। জি আঙ্কেল আসছি। এটা বলো তো, 2 নাম্বারটা বলো তো। আঙ্কেল 2 নাম্বারটা হবে বি, হবে বি। বি। মাশরাফি জয়েন করছে? মাশরাফি আছো? মাসাফি আছে তো নাকি কই? বের হয়ে গেছে? মাসাফি মানে বের হয়ে গেছে, মাসাফি মুবিন বের হয়ে গেছে। না আচ্ছা আছে। আচ্ছা মাসাফি আছে, মুবিন বের হয়ে গেছে। আচ্ছা, আফান আফান আছে নাকি? আফান, জি আঙ্কেল আসি। এটা বলো তো যে নাম্বার 2 আসক্তি কিসে পরিণত হয়? এটা কোনটা হবে? আঙ্কেল এটা বি বি। বি। ওকে, তাহলে বি। তোমরা কিন্তু সবাই সঠিক অ্যান্সার দিচ্ছ, ঠিক আছে, এটা কিন্তু একটা আনন্দের বিষয়, ভালো লাগার বিষয়। তারপরে এই জামিল বলো, আসক্তির লক্ষণ কিভাবে চিহ্নিত করা যায়? দেখি স্যার। বি বি। নাম্বার বি। ওকে, নাম্বার বি, সাবাস। তারপরে একটা হচ্ছে, কে বলবে, সেটা হচ্ছে মাহিন। মাহিন বলো তো, মাহিন আছে? স্যার, পিৎজা। পিৎজা, সাবাস। আচ্ছা, যার আনসারটা হবে তোমরা সবাই ওর জন্য হাততালি দিবা, ঠিক আছে? এটা এটা আনন্দের বিষয়। আমরা এই এই আনসার গুলো কিন্তু, এই পড়াটা কিন্তু আমাকে আর কালকে সকালের জন্য পড়তে হবে না, কালকে সিটির জন্য আর পড়তে হবে না। ইভেন আগামী পরীক্ষার আগে হয়তো বা যদি ফাইনালে থাকে, বা এই যে ফার্স্ট টার্মে পরীক্ষার আগে রাতে হইলে হয়তো বা তোমাদের একটু পড়তে হইতে পারে, আর পড়তে হবে না কিন্তু। তারপরে এই কোশ্চেনটা বলবে কে? নাম তো আর দেখি না আমি। আহ, মুনতাহা আছে নাকি? মুনতাহা, আসক্তির জন্য সবচেয়ে ভালো প্রতিকার কি? এ বি সি ডি। আচ্ছা, জারিফ, জারিফ আছে? জি আঙ্কেল। এটা বলো তো বাবা, আসক্তির জন্য সবচেয়ে ভালো প্রতিকার কি? আঙ্কেল বি। বি, সাবাস। তারপরে এটা বলবে আবার তাহসিন, কম্পিউটার গেমে আসক্তি হওয়া সম্ভব, এটা কোনটা? স্যার বি। বি, এই তো ঠিক আছে। ওকে, তারপরে আমরা যেটা বলবো সেটা হচ্ছে আসক্তি কাকে বলে। এই প্রশ্নটা কে আমাকে বলবে? ধরো না। হ্যাঁ, তোমার নাম কি? আদিবকে। হ্যাঁ, আদিব। আদিবকে কেউ চিনে না, কষ্ট। আদিব বলো, এই আনসারটা বলো। জি আঙ্কেল। এই আনসারটা বলো, এই আসক্তি কাকে বলে? নাম্বার 7।
আসক্তি এ কারা? আঙ্কেলের পরেরটা আমি বলবো। আচ্ছা ঠিক আছে, এটা এ কোনটা? আঙ্কেল এ নিজের ইচ্ছা কোনো কাজ করা, কোনো কাজের প্রতি খুব বেশি আগ্রহ বা প্রয়োজনীয়তা, কোনো কাজের প্রতি অবহেলা, নিয়মিত বিশ্রাম। ফার্স্টটা ফর রিয়েল ফর রিয়েল এ এ ফর রিয়েল ফর রিয়েল এটা বি, বি কোনো এ আঙ্কেল। আঙ্কেল খুব বেশি আঙ্কেল আগ্রহ। 8 নাম্বার আমি বলবো। আচ্ছা ঠিক আছে, তাহলে এ 8 নম্বর তুমি বলো। আঙ্কেল 8 নাম্বার হবে হচ্ছে আহ মানে বই পড়া হবে। বই পড়া, হ্যাঁ, বই পড়া মানে কি? কোনো কাজের প্রতি খুব বেশি আয় আগ্রহ। হ্যাঁ কোনটি একটি ছি নেতিবাচক আসক্তির উদাহরণ? ওই যে, হ্যাঁ, ওই যে পিজা ছাড়া কিছু না খাওয়া। নেতিবাচক মানে খারাপ, এটা খারাপ, বোঝায় হ্যাঁ, যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, সরি 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 নেতিবাচক আর ইতিবাচকের পার্থক্য ছি বলেছে নাহিয়ান ছি আরে ভাই বলেছে। ওকে, বিষয়টা আমি একটু বলি তোমাদেরকে। নেতিবাচক আর হচ্ছে নেতিবাচক, দুইটা পার্থক্য আছে। হ্যাঁ, নেতিবাচক হইলো যেটা খারাপ। ওকে, কোনো সমস্যা নেই। তারপরে আনসার আছে, সন্তান বিক্রি করার ঘটনা কি থেকে উদ্ভূত হয়েছিল? তোমরা যে কোনো একজন বলো। কম্পিউটার আমি বলবো আমি বলবো কম্পিউটার হ্যাঁ, আমি গেম বলবো বলো। স্যার আমি বলবো আচ্ছা বলো তুমি, কে বলতেছিলা? আমি বলবো বলো। সার্জু মাহিন চলে গেছে কোনটা 10 নাম্বার নয়, নয়, 9 হলো গিয়ে কম্পিউটার গেম আছে সি তিন নাম্বারটা স্যার সি 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 সি, কম্পিউটারের গেম সি আসক্তি। সি রাইট, কম্পিউটারের গেম আসক্তি। প্লেজারিজম করে বলেছে হ্যাঁ, ওকে, আঙ্কেল রংটা আর একটু গাঢ় করে দেন হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে আসক্তি থেকে বের হওয়ার সবচেয়ে ভালো উপায় কি? স্যার এটাও সার্জু সি মাহিন বলবে আসক্তির প্রতি সার্জু মাহিন বলবে সচেতনতা বজায় রাখা। রাখা। ওকে, আচ্ছা, আমি কাব্য জয়েন করেছে? কাব্য আছো? জি আঙ্কেল এইটা বলো তো, আনসারটা কোনটা হবে? আর 10 নাম্বার আঙ্কেল সি সি। ওকে, তোমরা সবাই যেহেতু সি বলছো, দেখি এটা সি কিনা। হ্যাঁ, এটার আনসারটাও সি। তার মানে হচ্ছে আমরা কিন্তু এই পার্ট যেটা পড়লাম এখন, এই পার্টেরও মোটামুটি আমরা যেই অবজেক্টিভ গুলো আসতে পারে, আমি হয়তো 10টা অবজেক্টিভ নিয়ে আসছি, 10টার জায়গায় 12টা, 13টা, 14টা অবজেক্টিভ তো ইচ্ছা করলে প্রত্যেক লাইনে লাইনে তৈরি করা যায়, কিন্তু মূল অবজেক্টিভ গুলো কিন্তু আমরা নিয়ে আসছি। আশা করি তোমরা এখান থেকে কোনো পরীক্ষায় কিছু আসলে তোমরা সহজে আনসার করতে পারবা। এবং এখানে আমি কিছু সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদের জন্য উত্তর সহ দিয়ে দিছি। আশা করি তোমরা এইগুলো পড়লে আরো তোমাদের জন্য সহজ হয়ে যাবে। যেমন 1 নাম্বার কোশ্চেনটা যদি আমি বলি, চীন দেশে 2009 সালে যে দম্পতি তাদের সন্তান বিক্রি করেছিল, তারা কেন এমন কাজ করেছিল? তাহলে গেম answer- খেলার গেম খেলার জন্য। কম্পিউটার গেম খেলার জন্য। এই যে দেখো এক লাইন উত্তরটা দেওয়া আছে, তারা তাদের সন্তানদের কম্পিউটার গেম খেলার খরচ যোগানোর জন্য বিক্রি করেছিল। অথবা আরো সহজে বলা যায় যে তাদের গেম খেলার খরচ যোগানোর জন্য সন্তান বিক্রি করেছিল। MMO খেলার জন্য ঠিক আছে, ওকে। তাহলে আমরা এরকম অবজেক্টিভ বেশ কিছু শর্ট কোশ্চেন আমরা দিয়ে দিছি। এই 20 থেকে 22-এর আরেকটা আছে, আমরা এখন যেটা পড়বো সেটা হচ্ছে সেম আরেকটা আসক্তি আমাদের এখানে বলা আছে। আগে আসক্তি শব্দটি ব্যবহার হতো মাদক বা জুয়ার ক্ষেত্রে। এখানে কিন্তু একটা অবজেক্টিভ যে আগে আসক্তি ব্যবহার হতো কিসের ক্ষেত্রে? বর্তমান কম্পিউটার এবং ইন্টারনেট আসক্তি। আইএবি বর্তমানে কম্পিউটার ও ইন্টারনেট আসক্তি একটি গুরুত্বপূর্ণ সমস্যা। তাহলে কম্পিউটার আমরা জানি আমাদের জীবনের উন্নয়নের জন্য, আমাদের দৈনন্দিন জীবনের বিকাশের জন্য, আমাদের পড়াশোনার জন্য, সবকিছুর জন্য কিন্তু কম্পিউটার ভালো। কিন্তু সেই আসক্তি যদি হয়ে যায়, সেটা কিন্তু আমাদের ক্ষতির কারণ হতে পারে। ইন্টারনেটের মাধ্যমে পুরো পৃথিবী আমাদের ঘরে চলে আসছে। আমরা সারা পৃথিবীতে বিচরণ করতে পারি ইন্টারনেটের মাধ্যমে। অথচ সেই ইন্টারনেটের অতিরিক্ত ব্যবহার, অপব্যবহার যদি আসক্তিতে রূপ নেয়, সেটা কিন্তু আমাদের জন্য ধ্বংসের কারণ হতে বাধ্য। নতুন ভাবে চিহ্নিত মানসিক ব্যাধির নাম হচ্ছে কি? আইএডি, ইন্টারনেট এডিকশন ডিসঅর্ডার, ওই যে ইন্টারনেট আসক্তি। তাহলে এটা খুব গুরুত্বপূর্ণ একটা অবজেক্টিভ, যে নতুন ভাবে চিহ্নিত মানসিক ব্যাধির নাম কি? আইএডি।
আসক্তির লক্ষণ পরিবার ও বন্ধুদের সময় না দিয়ে সবসময় কম্পিউটারে ব্যস্ত থাকা। তুমি বাসায় তোমার ফ্রেন্ড আসছে, বাসায় তোমার আত্মীয় আসছে, কিন্তু তুমি কি করো? শুধু ফোন টিপো, শুধু কম্পিউটার টিপো, ইন্টারনেটে ঘাটাঘাটি করো। এই তখনই তুমি বুঝতে পারবা যে তুমি আসক্ত হয়ে গেছো। ঘুম না হওয়া, খাওয়া দাওয়া অনিয়ম, লেখাপড়ায় অমনোযোগিতা, বাস্তব জীবনের কাজ বাদ দিয়ে ভার্চুয়াল দুনিয়ায় ডুবে থাকা, সবগুলি হচ্ছে আসক্তির লক্ষণ। ঠিক আছে। তারপরে মাঠে না গিয়ে ঘরের কোণে বসে থাকা, শারীরিক ও মানসিক বিকাশে বাধা। ধরো তোমার বন্ধু বান্ধব খেলতে গেছে, নিচে নিচে খেলছে, দৌড়াচ্ছে, লাফাচ্ছে, আনন্দ উল্লাস করছে, কিন্তু তুমি কি করো? ওই ঘরের কোনায় সোফার মধ্যে শুয়ে 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 ফোন টিপো, ফোনে শুয়ে চুপচাপ শুয়ে থাকো, বসে থাকো, কারোর সঙ্গে গল্প নার্ড। কথা বলো না। এটাও কিন্তু এক ধরনের মানসিক বিকাশে বাধা। খেলার সময় নষ্ট হয়ে যাওয়ায় সামাজিক দক্ষতার অভাব। গেম খেলার পিছনে নিজের বা পরিবারের অর্থ ব্যয়। এই যে গেম তো আর এমনি খেলা যায় না, বিশেষ করে বিভিন্ন মহল্লায় দেখবা যে কম্পিউটার গেমের অনেকগুলো দোকান আছে, সেখানে কিন্তু গেম খেলতে অনেক অর্থ খরচ হয়। এবং আমরা ফোনে কিন্তু গেমের যে অ্যাপস গুলো ডাউনলোড করি, সেখানে কিন্তু অনেক টাকা পয়সা লাগে। যাই হোক, তার মানে হচ্ছে তুমি আসক্তি যদি হয় এবং এগুলোর যদি অপব্যবহার হয়, তাহলে কিন্তু আমাদের অর্থ যেমন ব্যয় হয়, শারীরিক মানসিক বিকাশে যেমন বাধা হয়, এবং সামাজিক দক্ষতারও অভাব দেখা দেয়। আসক্তির কুফল, অর্থাৎ এই যে আসক্তি গুলো হইলাম, এতক্ষণ তো আসক্তির কথা কুফল গুলোই বললাম, তারপরও স্পেশালি কিছু আসক্তির কুফল গুলো যদি আমরা কয়েকটা ভাগে ভাগ করতে পারি। শারীরিক ক্ষতি, মানসিক ক্ষতি, অর্থনৈতিক ক্ষতি এবং সামাজিক বিচ্ছিন্নতা। শারীরিক ক্ষতি কি কি? চোখের সমস্যা হইতে পারে, ঘুমহীনতা, ক্লান্তি। মানসিক ক্ষতি হচ্ছে একাকিত্ব, বিষণ্ণতা, রাগ, হতাশা। তুমি দেখবা যে অনেক সময় তুমি ফোন টিপতেছো টিপতেছো, মানে সারাদিন তো তুমি ফোনের ভিতরে আছো, তোমার ব্রেন, তোমার জ্ঞান ধ্যান সবকিছু তোমার গেমে। এখন তোমার মা তোমাকে খাবার খেতে বলছে, একবার দুইবার বলছে, তুমি তার সঙ্গে খারাপ ব্যবহার করে ফেললা। তোমার ভাইয়া একটা কথা বলছে বলছে ভালো কথা, তুমি তার সঙ্গে খারাপ ব্যবহার করে ফেললা। এটার কারণ কি? এটা হচ্ছে কারণ হচ্ছে ওই যে গেমে আসক্তি। তারপর হচ্ছে অর্থনৈতিক ক্ষতি। অর্থনৈতিক ক্ষতিটা কি? গেম, ওই যে বললাম, যেটা সফটওয়্যার কিনা, কোনো ওয়েবসাইটে সাবস্ক্রিপশন করা, মান্থলি উইকলি যে অর্থ ব্যয় হয়। সামাজিক বিচ্ছিন্নতা, আত্মীয় স্বজন থেকে, বন্ধু বান্ধব থেকে তোমরা বিচ্ছিন্ন হয়ে যাও, এইগুলো হচ্ছে সামাজিক বিচ্ছিন্নতা। তারপরে আরো কি আছে? দৈনিক নির্দিষ্ট সময়, অর্থাৎ আমাদের কি করণীয় এই যে আসক্তি থেকে যদি আমরা নিজেকে সেভ করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? আমাদের আহ, প্রতিনিয়ত নিজের একটা রুটিন থাকতে হবে। এই নিজের একটা রুটিন নিয়ে আমি একটু বলবো একটু পরেই। এখানে যেটা বলছে সেটা হচ্ছে দৈনিক নির্দিষ্ট সময়। অর্থাৎ তোমাকে নির্দিষ্ট একটা সময় তোমাকে খুঁজে নিতে হবে, বেছে নিতে হবে, যে আমি কোন সময়টাই 1 ঘন্টা আমি ফোন টিপব কিংবা আমি মোবাইল ইউজ করব। বিকল্প আনন্দের উৎস তৈরি করলাম। অর্থাৎ আনন্দ যে শুধু গেমে বিষয় তো তা নয়। এই গেম ছাড়াও তো অনেক আনন্দ আছে, খেলাধুলায় আনন্দ আছে, বই পড়ায় আনন্দ আছে, বন্ধুদের সঙ্গে সময় কাটানোর আনন্দ আছে। অর্থাৎ গেমের বাহিরে, ইন্টারনেটের বাহিরেও কিছু আনন্দের কিছু বিকল্প উপায় খুঁজে বের করতে হবে। কম্পিউটার ব্যবহারের আগে অন্য কাজ শেষ করা। অর্থাৎ তোমার যদি আহ, পড়াশোনা থাকে, তোমার যদি ঘরের এইচডাব্লিউ থাকে, তোমার যদি সিটির জন্য পড়াশোনা থাকে, তোমার যদি প্রাইভেটের কোনো পড়াশোনা থাকে, ওইগুলো কমপ্লিট করেই তারপরে কম্পিউটার হাত দিবা। কিংবা তোমার ফোনে যদি ইউজ করতে মনে চায় আধা ঘন্টা 1 ঘন্টা, সেটা ইউজ করতে হবে। অভিভাবকদের সচেতন থাকা এবং পর্যবেক্ষণ করা, এটা হচ্ছে আমাদের জন্য। অর্থাৎ আমরা যারা তোমাদের অভিভাবক আছি, এবং এখন যদি আমার এই আমি যেটা কথা বলছি তোমাদেরকে, আশেপাশে যদি তোমাদের গার্ডিয়ান থাকে, ওনাদেরকে বলবো অবশ্যই 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 এই আমাদের ছেলেদের কে সতর্ক, আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমার ছেলেরা কখন মোবাইল ব্যবহার করতেছে, কোন অবস্থায় ব্যবহার করতেছে, কোথায় ব্যবহার করতেছে, কতক্ষণ ব্যবহার করছে। এই যে অধ্যায়টি আমরা আলোচনা করলাম, এই অধ্যায়টার মূল বার্তা কি আমাদের জন্য? আমাদের জন্য মেসেজটা কি? মেসেজটা হচ্ছে কম্পিউটার ব্যবহার করো, কিন্তু কম্পিউটার যেন তোমাকে ব্যবহার না করে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা লাইন। দরকার হলে তোমরা এই লাইনটা কোথাও নোট করে তোমাদের টেবিলের সামনে লিখতে পারো, একটা টুকেনে এটা কষ্টের দিয়ে লাগিয়ে রাখতে পারো। সেটা কি? কম্পিউটার তুমি ব্যবহার করবে, কিন্তু কম্পিউটার যেন তোমাকে ব্যবহার না করে। এটা শুধু কম্পিউটারের ক্ষেত্রে না, তুমি যদি মোবাইল ফোন ইউজ করো,
বিষয়টা হবে এইরকম, তোমার প্রয়োজনে তুমি মোবাইল ব্যবহার করবে, কিন্তু মোবাইল ফোন যেন তোমাকে না ব্যবহার করে। ঠিক আছে? এই যে আমরা এখন আলোচনাটা করলাম, এবং আমার কাছে কিন্তু এই আলোচনাগুলো মানে তোমাদের এই অধ্যায়টি, আইসিটির অধ্যায়টি খুবই ভালো লাগছে, কারণ প্রত্যেকটা আলোচনা বাস্তব ভিত্তিক। ওকে, আমরা এখন যেটা বলবো, কম্পিউটার আসক্তি কি, অর্থাৎ এখন আমরা যে এতক্ষণ আলোচনা থেকে আমরা চলে যাচ্ছি এমসিকিউতে। এমসিকিউটা এখন তোমরা যে কোনো একজন বলো, এটার আনসারটা কি হবে? বি বি হবে বি। বি বি স্যার বি। বি, আমি দেখি। বি, হ্যাঁ বি। তারপরে তারপর কোশ্চেনটা, তোমরা কেউ বললো না, আমি একজনকে, দাঁড়াও, তোমরা কেউ বলবো না, আমি একজনকে নাম বলতেছি। দেখি তো আমি, ওয়াফি জয়েন করছে নাকি? তারজমাইন। ওয়াফি, তুমি বলো তো বাবা, এই যে কম্পিউটার আসক্তির লক্ষণ কি হতে পারে? কম্পিউটার আসক্তির লক্ষণ এ বি সি ডি। নিয়মিত কম্পিউটার ব্যবহার। নিয়মিত কম্পিউটার ব্যবহার করা, তারপর কম্পিউটার না সমস্যা, আঙ্কেল সরি, বি বি লেখাপড়ার সমস্যা ও ঘুমের অভাব। লেখাপড়ার সমস্যা, ঘুমের অভাব। হ্যাঁ, এই যে দেখো, তো তোমারটা কিন্তু সঠিক হয়েছে। ঠিক আছে, তারপরে আমরা যাই, কম্পিউটার আসক্তি থেকে বের হওয়ার জন্য সবচেয়ে ভালো উপায় কি? এটা বলবে, দাঁড়াও, তোমরা কেউ বলবা না, এটা বলবে, এটা বলবে। তাহসিন, তাহসিন বলো। কোনটা আছেন? দুইটা আছেন আছে আঙ্কেল। একটা হইলো তাহসিন, আর একটা তাহসিন খান। শুধু তাহসিন বলো। যে কোনো একজন বলো। তাসিন। কম্পিউটার ব্যবহার না না, স্যার বাইরে বাইরে স্যার গিয়ে কোন খেলাধুলা করা। হ্যাঁ, স্যার তাসিন খান বাইরে না, গিয়ে তাসিন খেলাধুলা করা। শুধু। তাসিন খান, চুপ থাক, তোরে না। আমি কিছু বলিও নাই ভাই। আচ্ছা, সব শোনা যায়। স্যার 3 নাম্বার না 4 নাম্বার? 3 নম্বর তিন হবে তিন ভাই। তিন না তিন না, তিন। বি হবে বি বি, বাইরে গিয়ে খেলাধুলা করে। হায় নাহি। ভাই আমি আমার তাহসিন বলো, ধারণাই কইছি, না হইলে কোনো কিছু করেন নাই। তাহসিন বলো। তাসিন 3 নাম্বারটা বল। 4 নাম্বার? ওর ওর মনে 3 হয় নাম্বার, এই 3 অধ্যায়টা নাম্বার। নাই। ও আচ্ছা, বলতেছি স্যার। বলো, কম্পিউটার স্যার আসক্তি, কথাটা ক্লিয়ার আসতেছে না। এই যে 3 নাম্বার কোশ্চেনের আনসার কোনটা হবে? এ বি সি ডি। কম্পিউটার আসক্ত থেকে বের হওয়ার জন্য সবচেয়ে ভালো উপায় কি? ডি। ডি। স্যার বি। বুঝি নাই বি মানে। স্যার হবে বি বি বি। বি। বি বি, আচ্ছা দাঁড়া দাঁড়া, তাহসিন বি বলছে। স্যার বি বি বি। এই সি। হয় না, কম্পিউটার সি কম্পিউটার হবে। আসক্তি থেকে কম্পিউটার বের হওয়ার ব্যবহার জন্য সবচেয়ে ভালো উপায় হচ্ছে মানে কম্পিউটার ব্যবহার হবে সি সীমিত। নাম্বারটা হবে স্যার। সি, হ্যাঁ, সীমিত করা। হ্যাঁ, সীমিত আকারে কম্পিউটার ব্যবহার করা, মানে যতটুকু প্রয়োজন ততটুকু। আচ্ছা, এখন বলবে তাহসিন খান। স্যার 4 নম্বর হবে ডি। কম্পিউটার আসক্তির কারণে কি সমস্যা হতে পারে? স্যার ডি নাম্বারটা। ডি ডি, আই রে তাসিন। সামাজিক সম্পর্কের অবনতি। হ্যাঁ, ঠিক আছে। তারপরেটা হচ্ছে, এই উত্তরটা বলবে জামিল। কম্পিউটার আসক্তির কুফল কি কম্পিউটার হতে পারে? আসক্তি, নতুন সম্পর্ক, বি নাম্বার। বি। নতুন জ্ঞান অর্জন করা, পারিবারিক সম্পর্কের ক্ষতি, কম্পিউটারের দক্ষতা বৃদ্ধি, বেশি সময় মানসিক কাজ করা, কোনটা? ভাই পারিবারিক সম্পর্কের ক্ষতি। স্যার বি বি বি। বি ওকে, বি বি স্যার। বি আরে বি। তাসিন। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। তারপরে উত্তরটা হলো কম্পিউটার আসক্তির কারণ কি হতে পারে, এটা বলবে রিফা।
কম্পিউটার আসক্তির কারণ কি হতে পারে? কম্পিউটার ব্যবহারের প্রয়োজনে অন্যদের সঙ্গে সম্পর্ক ভালো রাখে, অতিরিক্ত কম্পিউটার বা গেমের প্রতি আগ্রহ, স্বাস্থ্যগত সমস্যা, কোনটা? রিফা আছে? আঙ্কেল আমার মনে হয় ডি হবে। সি হবে। সি না হলে ডি, দুইটার একটা হবে। আদিব সি বলো তো। হবে মনে হয়। আদিব বলো। আদিব আছে? আচ্ছা, আমরা দেখি এটা কোনটা। এটা সি, অতিরিক্ত আঙ্কেল কম্পিউটার। আমি আসি, আঙ্কেল আমি আসি। হ্যাঁ আসো, ঠিক আছে, আমরা তো উত্তরটা বের করে ফেলছি, উত্তরটা চাইছিলাম তোমার কাছে। ওকে, তাহলে এই যে এখন এটা বলো, কম্পিউটার আসক্তি আঙ্কেল থেকে আমার নেটওয়ার্কটা একটু স্লো তো। হ্যাঁ ঠিক আছে, কম্পিউটার আসক্তি থেকে বের হতে হলে কি করা উচিত? বাড়িতে কম্পিউটার না রাখা, কম্পিউটার সীমিত করা, শুধু কম্পিউটার ব্যবহার করে সময় কাটানো, কম্পিউটার ব্যবহার একেবারে বন্ধ করে দাও, কোনটা হবে বলো? ডি নাম্বার। সি হবে। শুধু কম্পিউটার ব্যবহার করে সময় কাটানো মানে কি? না, আসক্তি থেকে বের হইতে তো আরো আসক্তি হবে। স্যার না, বি 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 হবে, বি 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 হবে, বি হবে। বি বি বি, দেখি দেখি তুই না তোমার। বি হবে, বি বি বি, বি হবে। রাইট রাইট, বি, বি হবে, ঠিক আছে। কম্পিউটার আসক্তি হওয়ার পর মানুষ কি করতে পারে এটা বলবে আফফান। এরপর মানুষ কি করতে পারে? কম্পিউটার কম্পিউটার আসক্তি আসক্তির পর স্যার কয় নাম্বারটা? 7 নাম্বার না 8 নাম্বার? 8 নাম্বার, 8 নাম্বার। আট কম্পিউটার আসক্তির পর মানুষ কি হতে পারে? কম্পিউটার সামনে কাজ করে সি নাম্বার হবে। স্যার এ নাম্বার, এ হবে, এ। এ। এ হবে। দাঁড়াও, সি। সি, সি। অর্থাৎ সে কি, কম্পিউটার যদি আসক্ত হয়ে পড়ে সে কি করবে? কম্পিউটারের মানে কম্পিউটারের পেছনে সে অর্থ খরচ করবে আর কি, হ্যাঁ, বিভিন্ন ভাবে, গেমের জন্য, এটার জন্য, সেটার জন্য। কম্পিউটার আসক্তি কোন বয়সী মানুষের জন্য বেশি ক্ষতিকর? এটা বলো যে কোনো একজন। যুবক ও বি তরুণ হবে। বয়সীদের। যুবক ও তরুণ বয়সীদের। হ্যাঁ, বি যুবক বয়সী, ঠিক আছে। বি 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 ওকে, ঠিক বি আছে। বি কম্পিউটার আসক্তি কোন সময় মানুষের কোন সময় মানুষের কি ক্ষতি করতে পারে? বি নাম্বার। এবং শারীরিক ক্ষতি। এটা হচ্ছে বি মানসিক বি এবং বি শারীরিক বি ক্ষতি। বি বি। ওকে, তারপরে আরো আছে আমাদের এমসিকিউ। না, এবার হচ্ছে আমাদের সংক্ষিপ্ত কোশ্চেন চলে আসছে, হ্যাঁ। তার মানে এখান থেকেও আমরা যে 10-12টা এমসিকিউ দেখলাম, এই এমসিকিউ তে আমরা মোটামুটি যেটা ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন আমরা দেখছি, এবং তোমরা সবাই ভালো করছো, হুম। তোমাদের জন্য অভিনন্দন, তোমরা সবাই ভালো করছো। এখানেও কিছু আঙ্কেল আমি পারি নাই। এই তো এখন তুমি যেটা ভুল করছো, আমরা যেটা আলোচনা করছি অলরেডি, তোমার কিন্তু শেখা হয়ে গেছে। এই যে গ্রুপ ডিসকাশনের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এটা, আমরা ধরো একটা গ্রুপে স্টাডি করি 10 জন, 10 জনে তো সমান নলেজ থাকবে না। কোনো না কোনো কারণে আমি হয়তো একটু কম পারতে পারি, আমি হয়তো সময় দিতে পারি নাই, আমি হয়তো অন্য কাজে ব্যস্ত ছিলাম, কিন্তু যখন গ্রুপ ডিসকাশন হয় তখন নলেজটা সবার সঙ্গে শেয়ার হয়ে যায়। অর্থাৎ গ্রুপের সবচেয়ে ভালো যিনি থাকেন তার নলেজটা সবার কাছে, সবার মধ্যে শেয়ার হয়ে যায়, এতে করে সবাই সবার নলেজই বৃদ্ধি পায়। আরেকটা বিষয় তোমাদেরকে, যেহেতু গ্রুপ ডিসকাশনের আলোচনা আসছে, আমি একটা কথা তোমাদেরকে বলি। এখন তোমাদের মধ্যে অনেকেই ফার্স্ট বই থাকে, সেকেন্ড বই থাকে, থার্ড বই থাকে, ফোর্থ থাকে, অনেকে লাস্ট বই থাকে। আমরা অনেক সময় যেটা করি, আমাদের মধ্যে একটা ভাবনা কাজ করে যে আমি ফার্স্ট বয়, আমি যদি এই লাস্ট বইয়ের সঙ্গে কোনো কিছু শেয়ার করি তাহলে হয়তো আমার ক্ষতি হয়ে যাবে, আমার হয়তো কোনো কিছু মানে কি বলবো এটারে, আমি আমি হয়তো কিছু হারিয়ে ফেলবো, ঠিক আছে। এটা কখনোই কিন্তু না। আমি যদি কারোর সঙ্গে কিছু শেয়ার করি, আমি যতই ভালো হই, যতই ফার্স্ট বই হই না কেন, আমি অলরাউন্ডার হই, এর মানে আমি কিন্তু সব জানি না, পৃথিবী সব জানতে কিন্তু একজন মানুষ হইতে পারে না। যিনি লাস্ট বই আছেন তারও কিন্তু কোনো না কোনো দিক দিয়ে একটা কোনো না কোনো ভাবে একটা জ্ঞান আছে। সো তার কাছ থেকে তুমি যে জ্ঞানটা নিবা, তাহলে তুমি কি কি হইলা, তুমি ধরো 1 থেকে 10 পর্যন্ত জানো, তার কাছে ওই যে একটা জিনিস জানলা,
ওর কাছে যদি তুমি না মিশতা না যাইতা তাহলে কিন্তু তুমি 10-এর মধ্যে সীমাবদ্ধ থাকতা। ওর কাছ থেকে যদি তুমি 2টা জিনিস জানো তাহলে তুমি তুমি হয়ে গেলা 12। ও হয়তো তোমার কাছ থেকে 2টার জায়গায় 3টা নিল, ওর আগের ছিল 2টা, এখন হয়েছে 3টা, তার হবে কয়টা? 5টা। সে কিন্তু তোমার সমকক্ষ হয় নাই, তুমি কিন্তু আরো একটু উপরে উঠেছো। তো এই জন্য আমি যেটা বলবো, ফ্রেন্ড সার্কেলের মধ্যে কখনই নলেজ শেয়ার করতে কখনই কার্পণ্য করবে না। তুমি একটা অঙ্ক ভালো পারো, আরেকজনকে শিখাইলে সেটা তুমি আরো ভালো পারবা। ঠিক আছে? যাই হোক, এই সংক্ষিপ্ত কোশ্চেন নিয়ে আমরা আবার পরের অধ্যায়ে চলে যাই। পরের অধ্যায়ের হাইলাইটস গুলো কি? সামাজিক যোগাযোগের মাধ্যম। এটা এখনকার জীবনে, বর্তমান সময়ে আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক। ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, ইউটিউব, ঠিক আছে, তারপরে ধরো এরকম অনেক আহ, আহ, সামাজিক সামাজিক যোগাযোগ মাধ্যম আছে যেগুলো ছাড়া এখন আমাদের একদিনও চলে না। তো এইগুলো নিয়ে এই আলোচনায় আমরা কি পাইছি? কিছু জনপ্রিয় মাধ্যমের নাম বলা আছে: ফেসবুক, এক্স, টুইটার, লিঙ্কডইন, তারপর ইউটিউব। বাংলাদেশ সহ সারা বিশ্বের কোটি কোটি মানুষ এটা ব্যবহার করে। তথ্য দ্রুত ছড়িয়ে দেওয়ার অসাধারণ একটা প্ল্যাটফর্ম হচ্ছে সামাজিক যোগাযোগের মাধ্যম। তারপর এই সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে সামাজিক কি প্রভাব এবং রাজনৈতিক কি গুরুত্ব। স্বৈরশাসকের বিরুদ্ধে মানুষ জনগণকে সংগঠিত করতে ভূমিকা রাখে, বা অন্যায়ের বিরুদ্ধে এই মানুষকে সংগঠিত করতে ভূমিকা রাখে এই সামাজিক প্ল্যাটফর্ম। গণতন্ত্রহীন দেশে আন্দোলন এবং পরিবর্তনকে সহায়তা করে এই সামাজিক প্ল্যাটফর্ম। তারপরে কিশোরীদের মধ্যে জনপ্রিয়তা। কম বয়সীরা প্রযুক্তি সহজে গ্রহণ করে বলে ব্যবহার দিন দিন আমাদের এই সামাজিক যোগাযোগ মাধ্যমের মিডিয়াগুলোর ব্যবহার দিন দিন বাড়ছে। বয়স লুকিয়ে প্রোফাইল তৈরি করে প্রযুক্তি ব্যবহারের সচেতনতার অভাব। অর্থাৎ অনেকেই দেখবা ফেসবুকে কি করে, ধরো বয়স 60, ওইখানে কি করে 30। আবার অনেকে বয়স ধরো 10, সে ফেসবুকের আইডি খুলে সে এখানে লেখে 20। ঠিক আছে? তো এইটাও আসলে একটা সচেতনতার অভাব, এটা ঠিক না, উচিত না। তারপর কি বলছে? অনৈতিক ব্যবহার। অনৈতিক ব্যবহার। তারপরে বলছে যে কিশোরীদের জন্য ঝুঁকি। সামনাসামনি না দেখে অপরিচিত বা বড়দের সঙ্গে বন্ধুত্ব গড়ে ওঠা মানসিক এবং সামাজিক বিকাশের জন্য বিপজ্জনক হতে পারে। এটা হচ্ছে সামাজিক যোগাযোগ ব্যবহারের একটা কুফল। সামাজিক যোগাযোগ মাধ্যমের আসক্তির লক্ষণ: ঘন্টার পর ঘন্টা অযথা স্ক্রল করা, বার্তা আদান প্রদান করা, কাজ বা পড়াশোনার ক্ষতি হয়, সময় অপচয় হয়। এই যে আমরা ফেসবুক, টুইটার বা এই ধরনের আরো স্ন্যাপচ্যাট, হোয়াটসঅ্যাপ, তারপরে তোমার টেলিগ্রাম, এরকম আরো যে কত সামাজিক যোগাযোগ মাধ্যম আছে, এইগুলোতে যে আমি আসক্ত হয়ে পড়েছি সেটা আমি কিভাবে বুঝবো? তুমি দেখবা যে ফোন নিয়ে আমি স্ক্রল করতে আছি ঘন্টার পর ঘন্টা, কিন্তু আমার সময় কেটে যাচ্ছে, আমার খেয়াল নাই সকালে আমার সিটি আছে। তার মানে তুমি সামাজিক যোগাযোগ মাধ্যমে আসক্ত। ঠিক আছে? তারপরে প্রতিষ্ঠান ও অফিসের প্রভাব। কর্মক্ষেত্রে সময় নষ্ট হওয়ার কারণে অনেক অফিসে ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। অর্থাৎ অনেকে না, ধরো আমার অফিসে আমি বলি, আমরা কিন্তু আমাদের অফিসের কোনো ইন্টারনেটে ওয়েবসাইটে ঢুকে আমরা ফেসবুক ইউজ করতে পারি না। কারণ কি? যদি আমরা ফেসবুক ইউজ করতে দেয়, এখন দেখা গেছে ওই মানে কাজের ফাঁকে সে ফেসবুকে ঢুকবে, চেটিং করবে। তো এই সময় কোন দিক দিয়ে চলে যাবে তার আসলে খেয়াল থাকবে না। এতে করে অফিসের যে নির্দিষ্ট সময় 8 ঘন্টা ডিউটি, সেখানে যে কাজ করার তোমার যে কাজ করার কথা সেই কাজে হ্যাম্পার হবে। ঠিক আছে? অফিসের যেই প্রোডাক্টিভিটি নষ্ট হবে। এই জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমের অনেক সাইটগুলো অনেক অফিসে নিষিদ্ধ করা আছে। আসক্তির কুফল বলা আছে কি? পরিমিত বোধ হারিয়ে যায়, নিজস্ব সময়ের উপর নিয়ন্ত্রণ থাকে না। সত্যিকারের সামাজিকতা হারিয়ে অসামাজিক আচরণ গড়ে ওঠে। এটা হচ্ছে এই আসক্তির কুফল। 2টা লাইন। প্রথমত হচ্ছে তোমার যে পরিমাণ দরকার। পরিমিত বোধ মানে কি? পরিমিত বোধ হচ্ছে তোমার কি পরিমাণ দরকার, কতটুকু দরকার সেই বোধ থাকা, সেটা নষ্ট হয়ে যায়। সেটার উপরে মানুষের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং সত্যিকারের সামাজিকতার হারিয়ে তখন মানুষ অসামাজিক হয়ে পড়ে। এখন এটার ভিতর থেকেও আমাদের কিছু অবজেক্টিভ আমরা দেখব। এর আগে আরো কয়েকটা বিষয় আছে, যেমন হচ্ছে ভার্চুয়াল বন্ধুত্ব বনাম বাস্তব বন্ধুত্ব। খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সোশ্যাল মিডিয়ার বন্ধু আসলে অনেক সময় অচেনা বা অর্ধচেনা মানুষ।
অর্থাৎ তুমি ফেসবুকে যার সঙ্গে তোমার বন্ধুত্ব হয়েছে তুমি কিন্তু তাকে চিনোও না। অনেকেই হয়তো আছে আত্মীয় স্বজনের মধ্যে হয়ে থাকে, কিন্তু অচেনা মানুষের সাথে কিন্তু ফেসবুকে অনেকেরই ফেসবুক ফ্রেন্ডশিপ আছে। তো অনেক সময় তাদের কাছে সাথে কোনো কারণে চেটিং করতে করতে অনেক ভালো সম্পর্ক হয়ে যায়। এর মধ্যে আমাদের ক্ষতির সম্ভাবনাই বেশি হয়ে পড়ে। ওই যে একটু আগে প্রথম দিকটা পড়ছিলাম যে অপরিচিত জনকে তোমার কিছু ব্যক্তিগত ইনফরমেশন শেয়ার করা ঠিক না। ওরা কি করে, ধরো তোমার যে ইনফরমেশন তারা নিয়ে যায়, ভার্চুয়াল বন্ধুরা কিভাবে নেয়? আগে তো তারা তোমার সঙ্গে খাতির করবে, বন্ধুত্ব করবে, বন্ধুত্ব করেই কিন্তু তোমার কাছ থেকে তোমাদের তথ্য নিবে, তারপরে তোমার ক্ষতি করার চেষ্টা করবে। বাস্তব জীবনের বন্ধুত্ব বেশি গভীর, আন্তরিক এবং গুরুত্বপূর্ণ। এই অধ্যায়ের সতর্কবার্তা: জোর করে, বন্ধ না করে বিবেক এবং নিজস্ব নিয়ন্ত্রণে ব্যবহার করা উচিত। তথ্য প্রযুক্তিকে সচেতনতা এবং পরিমিতভাবে ব্যবহার করলেই তা উপকার হয়। দেখো, এই যে তথ্য প্রযুক্তিকে আমার কি করতে হবে, সচেতনভাবে ব্যবহার করতে হবে এবং পরিমিতভাবে ব্যবহার করতে হবে। মূল আঙ্কেল ভার্চুয়াল কি? ভার্চুয়াল হচ্ছে এই যে তোমার সঙ্গে যে এখন আমি কথা বলতেছি সেটা হচ্ছে ভার্চুয়াল, মানে অনলাইন। ঠিক আছে, সরাসরি না, ইন্টারনেটের মাধ্যমে। সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যবহার করো। এই এই মানে এই গল্পের মূল মেসেজ কি? সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যবহার করো, কিন্তু নিজেকে যেন তা না গ্রাস করে। অর্থাৎ তুমি সামাজিক মাধ্যম ব্যবহার করবা, ওই একটা কথা আমি একটু আগে যেটা বলছিলাম যে এটা লিখে তোমার পড়ার টেবিলের সামনে লিখে রাখবা। ওইখানে আবার এই লাইনটা টুকি দিতে পারো যে সামাজিক যোগাযোগ মাধ্যম যেন তোমাকে ব্যবহার না করে, তুমি সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যবহার করো, কিন্তু সে যেন তোমাকে না ব্যবহার করে। এখান থেকে এখন আমাদের কিছু অবজেক্টিভ আমরা কিন্তু নিয়ে আসছি। কি কি অবজেক্টিভ আমাদের আছে? 1 নম্বরে যদি আমরা যাই, সেটা হচ্ছে সামাজিক যোগাযোগ নেটওয়ার্কের মাধ্যমে মানুষ কিভাবে একে অপরের সাথে যোগাযোগ করে। বলতো, যে কোনো একজন, সামাজিক যোগাযোগ নেটওয়ার্কের মাধ্যমে মানুষ কিভাবে একে অপরের সাথে যোগাযোগ করে? মেলের মাধ্যমে, ফোনের মাধ্যমে। সি নাম্বার ফোন কল মাধ্যমে সেটা হচ্ছে দেখি সি নাম্বার কিনা। সি। তথ্য প্রযুক্তির মাধ্যমে। ওকে, এখানে কিন্তু অনেকেই কনফিউজড হয়ে যাবে। যেমন কোন জায়গায় কনফিউজড হবে বলি, এ নাকি সি? দেখো, অনেকেই মনে করবে যে সিও তো ইন্টারনেট, ঠিক আছে, কিন্তু সি কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমের যে প্ল্যাটফর্ম, সেটার মধ্যে কি আছে? তথ্য প্রযুক্তির হচ্ছে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট। ঠিক আছে, তারপর বলছে সামাজিক যোগাযোগ নেটওয়ার্কের আসক্তি কোনটির সাথে সম্পৃক্ত? মাত্রা ছাড়ানো ব্যবহার, মানুষ এ এ এ এ এ এ এ এ নাম্বার মাত্রা এ ছাড়ানো এ ব্যবহার। মাত্রা এ ছাড়ানো এ ব্যবহার। রাইট, রাইট। বার্তা ব্যবহার। ওকে, তারপরে হচ্ছে শিশুদের জন্য সামাজিক নেটওয়ার্কে যোগ দেওয়ার বিষয়ে কোনটি সঠিক? শিশুদের জন্য সামাজিক নেটওয়ার্কে যোগ দেওয়ার বিষয়ে কোনটি সঠিক? মানে তোমাদের জন্য কোনটা সঠিক? বয়স না হওয়ার পরে যোগ দেওয়া যেতে পারে, এটি শুধুমাত্র প্রাপ্তবয়স্কের জন্য, এটি শিশুর জন্য কোনো ক্ষতি করে না, শিশুর নির্দ্বিধায় এতে যোগ দিতে পারে, কোনটা? সি এ নাম্বার এ এটা কোনটা হবে? এটা এ হবে এটা। বি, এটি শুধুমাত্র আরে এটি শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য। এই সামাজিক যোগাযোগ মাধ্যম তুমি যে দেখবা, এটা যে এটা যে এটা যে বি ডাজ এ রাইট, এটার একটা এক্সাম্পল আমি তোমারে দেই। তোমরা দেখবা যে কার যেন, জুন জুন ক্লাস ওকে, এই তোমরা দেখবা যে তোমরা যদি ফেসবুকের আইডি খুলতে চাও কেউ, ওখানে দেখবা 18 বছরের নিচে কিন্তু তোমাদেরকে ফেসবুক আইডি ওপেন করতে দেয় না। তার মানে সামাজিক মাধ্যম কিন্তু শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য। ঠিক আছে, তারপরে হচ্ছে সামাজিক নেটওয়ার্কে, লিঙ্কটা আছো? ওকে, সামাজিক নেটওয়ার্কে আসক্তি কখন সমস্যা সৃষ্টি করতে পারে? জামিল বলো তো, সামাজিক নেটওয়ার্কে আসক্তি কখন সমস্যা সৃষ্টি করতে পারে? যখন যখন সামাজিক নেটওয়ার্ক বন্ধ থাকে না। এ যখন কেউ আসক্ত হয়। ঠিক আছে,
অর্থাৎ আসক্ত হওয়া মানেই হচ্ছে তোমার জন্য ক্ষতির কারণ হয়ে যাবে। আচ্ছা, মাশরাফি কি আছে? না, নাই, আমি তো ওর সাউন্ডই শুনি না। সামাজিক সাউন্ড করে না। আছে সামা- আছে আঙ্কেল। সামাজিক নেটওয়ার্কের আসক্তি থেকে কিভাবে মুক্তি পাওয়া যায় আঙ্কেল এটা আমি বলি। বলো। স্যার ডি 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 কোনটা বলছো? বি? এই যে ঠিক আছে, বি। বি হবে বি। হ্যাঁ, ডি হ্যাঁ, ঠিক ডি আছে। ডি বি, 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 বি। প্রথমত বি বললা। বি, বি আনসার ঠিক আছে। সামাজিক নেটওয়ার্কে বন্ধুত্বের প্রকৃত ধারণা কি? সামাজিক নেটওয়ার্কে বন্ধুত্বের প্রকৃত ধারণা কি? তথ্য পাঠানোর মাধ্যমে বন্ধুত্ব গড়ে ওঠে, এটি বাস্তব বন্ধুত্বের তুলনায় আরো গভীর, এটি প্রকৃত বন্ধুর চেয়ে কম আন্তরিক। কোনটা? সি সি সি। সি সি দুই সি নাম্বার সি, সি। সি, সি। ও ইয়ে অর্থাৎ হইছে। অর্থাৎ এই যে ধরো তোমরা যারা এখানে আছো, তোমরা একসঙ্গে স্কুলে পড়াশোনা করো, একসঙ্গে প্রাইভেট পড়ো, তোমাদের মধ্যে যে আন্তরিকতা ওই সামাজিক যোগাযোগের মাধ্যমে যদি কারোর সঙ্গে পরিচয় হয়, বন্ধুত্ব হয়, সেই আন্তরিকতা কিন্তু কখনোই থাকবে না। তো এরপর আমরা চলে যাব এই অধ্যায়ের সংক্ষিপ্ত কিছু কোশ্চেনে। সেই কোশ্চেন গুলো আমি দিয়ে দিছি তোমাদের জন্য, তোমরা পরবর্তীতে দেখে নিতে পারো। যেমন একটা কোশ্চেন, প্রথম কোশ্চেনে যদি হয় যে কপিরাইট কি? কপিরাইট একটি আইন যা সৃজনশীল কর্মের স্রষ্টাদের তাদের কাজের উপর অধিকার দেয় এবং অন্যদেরকে তার অনুমতি ছাড়া কপি বা বিতরণ করতে বাধা দেয়। অর্থাৎ কপিরাইটটা হলো, ধরো আমি একটা বই লিখলাম, সেই বইটার উপর আঙ্কেল একটা কোয়েশ্চেন ছিল। বলো। আচ্ছা আঙ্কেল, আমাদের তো এই এই চ্যাপ্টারটা নাই, মানে এই অর্ধেক চ্যাপ্টার নাই, আমরা কি তাও এটা শুনবো? তুমি যদি শোনো তাহলে নিশ্চয়ই তোমাদের নেক্সট টাইম যে পরীক্ষা হবে ওখানে থাকবে। তাহলে জি তোমার আগে একটু শিখা হয়ে গেল না? জি আঙ্কেল। হ্যাঁ, এটাই। তো আচ্ছা কপিরাইটটা কি? কপিরাইটটা হচ্ছে আমি যে একটা বই লিখলাম সেটার উপরে আমার অধিকার দেওয়া এবং অন্য কেউ যেন আমার অনুমতি ছাড়া ইউজ করতে না পারে, ব্যবহার করতে না পারে, সেটার বাধা দেওয়া। এটা হচ্ছে কপিরাইট আইন। তারপরে আমরা পরবর্তীতে চলে যাব 24 থেকে 26 যে আমাদের পাঠ আছে, এখানে নৈতিকতা এবং প্লেজারিজম নিয়ে কিছু কথাবার্তা আছে। আমরা একটু দেখি, এখানে তিনটে আছে, 24, 25, 26। তাহলে এখানে হাইলাইটসটা কি? মানে যে 24 নাম্বার যে পার্ট, এটার হাইলাইটস হলো সভ্য আচরণ অনলাইনেও প্রয়োজন। অর্থাৎ সভ্যতা যে শুধু সরাসরি বিষয়টা তা না। অর্থাৎ তুমি আমার সঙ্গে দেখা হলে সভ্যতা দেখাবা, কিন্তু অনলাইনে তুমি আমার সঙ্গে যা খুশি তাই করতে পারবা, বিষয়টা কিন্তু তা নয়। সভ্যতা সব জায়গায় প্রয়োজন। যেমন আমরা কারো দোকানে বিনা অনুমতিতে ঢুকি না, ঠিক তেমন ইন্টারনেটে অনুমতি ছাড়া কারো ওয়েবসাইটে ঢোকা অনৈতিক। হ্যাকিং কি? অনুমতি ছাড়া অন্যের ওয়েবসাইটে প্রবেশ করাকে হ্যাকিং বলে। তার মানে তোমরা কিন্তু একটা সংক্ষিপ্ত কোশ্চেন শিখে ফেললাম। এখানে একটা এমসিকিউ আসতে পারে। তারপর হচ্ছে হ্যাকিং কত ধরনের? 2 ধরনের, হোয়াইট হ্যাট হ্যাকার, ব্ল্যাক হ্যাট হ্যাকার। তাহলে এটাও কিন্তু আমরা আরেকটা মানে শর্ট কোশ্চেন প্লাস একটা অবজেক্টিভ। হোয়াইট হ্যাকারটা কি? মানে আমি আগ্রহবশত, কৌতূহলবশত ঢুকে পেলাম, কিন্তু কারো কোনো ক্ষতি করলাম না। কিন্তু কারো ওয়েবসাইটে যদি আমি ক্ষতির উদ্দেশ্যে ঢুকি, তাহলে সেটা হচ্ছে ব্ল্যাক হ্যাট হ্যাকার। তাহলে দুইটা হ্যাকার হচ্ছে 2 ধরনের হ্যাকার। আমি যদি কারো ক্ষতি না করার জন্য এমনিতেই কৌতূহলবশত, আগ্রহবশত কারো ওয়েবসাইটে একটু দেখলাম, দেখে আমি বের হয়ে আসলাম, সেটা হচ্ছে হোয়াইট হ্যাকার। আর যদি তুমি আমার ক্ষতির উদ্দেশ্যে কারো ওয়েবসাইটে ঢুকে আমি কোনো তথ্য পরিবর্তন করে দিলাম, কোনো তথ্য চুরি করে ফেললাম, সেটা হচ্ছে ব্ল্যাক হ্যাট হ্যাকার। হ্যাকিং একটা অনৈতিক কাজ এবং দণ্ডনীয় কাজ। এটি কোনো কৃতিত্ব নয়, বরং সভ্য সমাজে এটি অন্যায় এবং ক্ষতিকর আচরণ। তারপরে বলা আছে ওয়েবসাইট হ্যাকিং এর প্রকৃতি। এই যে আমরা বিভিন্ন একটু আগে যেটা বললাম যে কারো ওয়েবসাইটে ঢুকলা, তুমি ধরো আমাদের আইডিয়ালের স্কুলের একটা ওয়েবসাইট আছে, ন্যাশনাল আইডিয়াল স্কুলের একটা ওয়েবসাইট আছে, বিভিন্ন ভার্সিটির ওয়েবসাইট আছে। সেই ওয়েবসাইটের মানে হ্যাকিং গুলো অনেক সময় হয়। নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন সত্ত্বেও হ্যাকাররা বিভিন্ন পদ্ধতিতে হ্যাকিং করে। 1983 সালে মাত্র 19 বছরে এক তরুণ যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বাহিনীর ওয়েবসাইট হ্যাক করেছিল। তাহলে এখানে কিন্তু একটা ইনফরমেশন দেওয়া আছে
যে কত সালে, 1983 সালে তার বয়স কত ছিল, 19 বছর, এবং সে কি হ্যাক করেছিল, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বাহিনীর ওয়েবসাইট ডিডিওএস আক্রমণ। ইচ্ছাকৃতভাবে কোনো ওয়েবসাইটে প্রচুর বার্তা পাঠিয়ে অচল করে দেওয়াকে বলা হয় ডিডিওএস। এটিও একটি অনৈতিক অনলাইন আক্রমণ। ইন্টারনেটে ইন্টারনেটে মত প্রকাশের স্বাধীনতা এবং তার অপব্যবহার। ইন্টারনেটে ইচ্ছা করলে ধর আমরা ফেসবুকে যা খুশি তাই লিখতে পারি, অনেক সময় এটার আমরা অপব্যবহারও করি। তাতে কি হয়, পাঠকের মন্তব্যে অশালীন এবং যুক্তিহীন কথা লেখা অনৈতিক। মানে এই আমাদের বাক স্বাধীনতা বা ইন্টারনেট ব্যবহারের স্বাধীনতার অপব্যবহারটা কখন হয়, ধরো ফেসবুকে একজন সে একটা কোনো কিছু শেয়ার দিল আজকে, আমি তার শেয়ারের নিচে, তার পোস্টের নিচে টাইমলাইনে যে তাকে বিভিন্ন খারাপ খারাপ কথা লিখলাম, এটা হচ্ছে ইন্টারনেট ব্যবহারের অপব্যবহার। ইমেইলে হুমকি দেওয়া, আক্রমণাত্মক মেইল পাঠানো, তাকে হুমকি দামকি দিয়ে কোনো একটা বার্তা পাঠানো, এগুলো হচ্ছে অপব্যবহার। ইচ্ছাকৃতভাবে কারো সম্পর্কে মিথ্যা তথ্য ছড়িয়ে দেওয়া, এটাও অনৈতিক এবং দণ্ডনীয় অপরাধ। তারপরে এই ইন্টারনেট, তারপরে ওয়েবসাইট, এগুলো ব্যবহার করতে তথ্য প্রযুক্তির যুগে আমাদের কি করতে হবে, এগুলো ব্যবহার করার জন্য আমাদের নৈতিক ব্যবহার শিখতে হবে। তথ্য প্রযুক্তির ব্যবহারে নৈতিকতা অবশ্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ। নিজের স্বাধীনতা অন্যের কারণ হতে পারে না, তুমি মনে রাখবা। এবং এই কথাটা যেটা আমি এই কথাটা তোমাদের জন্য একটু আরো ব্যাখ্যা করি। এটা যে শুধু ইন্টারনেটে সামাজিক যোগাযোগ মাধ্যমে তা নয়, তুমি তোমার স্কুলে, তুমি তোমার খেলার মাঠে, তুমি তোমার ফ্যামিলিতে, তুমি তোমার আত্মীয় স্বজনের বাসায়, সকল ক্ষেত্রে একটা কথা মনে রাখবা, তোমাকে যদি কেউ আদর করে, তোমাকে যদি কেউ পছন্দ করে, তোমাকে যদি কেউ ভালোবাসে, তোমাদের কোন আত্মীয় স্বজন, তারা নিশ্চয়ই তোমাকে আলাদাভাবে একটা স্পেস দিবে, একটা স্বাধীনতা দিবে। কিন্তু সেই স্বাধীনতা যেন তোমার কিংবা অন্যের কারো ক্ষতির কারণ না হয়। তুমি ধরো খেলার মাঠে তুমি একটু ভালো খেলা পারো, সেই জন্য তুমি যা খুশি তাই করলা, অন্যের ক্ষতি হইলো, সেটি যেন না হয়। তোমার বাসায় তোমরা 2 ভাই 3 ভাই 4 ভাই, কিংবা 2 বোন 1 বোন, 2 ভাই 1 বোন, অর্থাৎ তোমরা ভাই বোন মিলে যে তোমাদের পরিবার, সেখানে সবাই তোমাকে আদর করে একটু স্বাধীনতা দিয়ে রাখে। তার মানে এই নয় যে তুমি যখন খুশি তাকে তুমি একটা আঘাত করলা, একটু খোঁচা মারলা, গোতা মারলা, কারো একটা জিনিস নষ্ট করে ফেললা, এরকম যেন না হয়। অর্থাৎ নিজের স্বাধীনতা থাকবে, নিশ্চয়ই যেন সেটা অন্যের ক্ষতির কারণ না হয়। এখান থেকে আমরা কি কি অবজেক্টিভ আমাদের আসতে পারে, এটা হচ্ছে আমরা কয়েকটা অবজেক্টিভ নিয়ে আসছি, গুরুত্বপূর্ণ কিছু অবজেক্টিভ। দেখো, হ্যাকিং বলতে কি বোঝায়, এটা বলতো যে কোনো একজন, হ্যাকিং বলতে কি বোঝায়? জামিল বলো তো, এটার আনসারটা কি হবে? এ এ এ এ আঙ্কেল আমারে বলছে আচ্ছা, জামিল বলছে কি এ, দেখি আনসারটা কোনটা। এটা হচ্ছে গোপনে প্রবেশ করা, নাম এ। জি আঙ্কেল রাইট রাইট। তারপরে হচ্ছে সাদা টুপি হ্যাকার, ওই যে একটু আগে বললাম 2 ধরনের হ্যাকার, হোয়াইট হ্যাট হ্যাকার আর হচ্ছে ব্ল্যাক হ্যাট হ্যাকার। হ্যাকারকে, সাদা টুপির হ্যাকারকে বলা হয় যে হ্যাকার অন্যের ওয়েবসাইটে অনুপ্রবেশ করে ক্ষতি করে, নিরাপত্তা পরীক্ষা করে, শুধুমাত্র টাকা চুরি করে যে হ্যাকার ডার্ক ওয়েব ব্যবহার করে। কোনটা বলো তো, এখানে কোনটা হবে? এ নাম্বার। বি বি নাম্বার বিটা, অর্থাৎ সে কোনো ক্ষতি করে না, ঠিক আছে, সে তোমার আচ্ছা বলছি তারপরে পরেরটা হচ্ছে সাইবার নিরাপত্তার ক্ষেত্রে ড্যানিয়েল সার্ভিস ডস আক্রমণ কি? অর্থাৎ এই যে একটু আগে ডিডিওএস যে শব্দটা বলছিলাম, অর্থাৎ এটা কি জিনিস, এই আক্রমণটা কি? একটি ওয়েবসাইটের উপর বারবার অনুপ্রবেশ চেষ্টা করা, একটি ওয়েবসাইটে অচল করে দেওয়া, একটি ওয়েবসাইটের ডিজাইন পরিবর্তন করে, একটি ওয়েবসাইটের বি পাসওয়ার্ড চুরি করা। বি আই থিঙ্ক বি, এটা হচ্ছে অচল করে দেওয়া। ওকে, তারপরেরটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ইন্টারনেটের মাধ্যমে অপরিচিত বা অনৈতিক তথ্য পাঠানোকে কি বলা হয়? ইমেল ইন্টারনেট, স্প্যামিং বা সি সি সরি সি সি সাইবার হইতে আক্রমণ। পারে দেখি তাহলে কোনটা। এ ইমেল হইব এই হবে আক্রমণ না, এটা হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে মানে
বার্তা পাঠানো মানে অনৈতিক বার্তা পাঠানো আর কি, হ্যাঁ। আক্রমণটা আবার অন্য জিনিস। ওকে, তারপর আমরা এখানে জি দেখো কি বলছে, যে ব্যক্তি অনৈতিক ভাবে অন্যের ব্যক্তিগত বা তথ্য ইন্টারনেটে ছড়িয়ে দেয় তাকে কি বলা হয়? যে ব্যক্তি অনৈতিকভাবে অন্যের ব্যক্তিগত তথ্য ইন্টারনেটে ছড়িয়ে দেয় তাকে কি বলে? সাইবার বুলির। সাইবার বুলির, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, তারপর ওয়েবসাইট হ্যাক করা একটি অনৈতিক কাজ বলে কেন বিবেচিত হয়? যে একটা অনৈতিক কাজ এটা কি কারণে? বি বি সি নাম্বারটা, সি 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 সি, রাইট, সি, সি সি, সি ওকে হবে আঙ্কেল সি। ওকে ওকে। তারপরে হচ্ছে ফিশিং কি? আমারটা শুই না সবাই বলে কই জামু ফিশিং কি? সবাই সি শুই না বলে। হ্যাঁ, কোনটা ফিশিং? বি 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 সি বি নাম্বার। বি বি আঙ্কেল বি 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 আঙ্কেল বি বি, ওকে রাইট, ইয়েস হইছে। ইউ আর রাইট। তারপরের আনসারটা হচ্ছে ওয়েবসাইটে প্রবেশের জন্য পাসওয়ার্ড ব্যবহার করার মূল উদ্দেশ্য কি? বি বি নিরাপত্তা রক্ষা করা। রক্ষা করা। ওকে, তারপরে আমরা এখন চলে গেছি তোমার হচ্ছে এই আমাদের কিছু অবজেক্টিভে। এই যে একটু আগে যেটা বললাম ফিশিং কি, সাইবার বুলিং কি, তার আমরা চলে যাচ্ছি এখন আরেকটাতে। এটা হচ্ছে এই এই এখানে অর্থাৎ 24 থেকে 26, তো 24 আমরা পড়লাম, এখন হলে 25টা আমরা দেখবো। সেটা হচ্ছে হ্যাকিংটা আমরা আগে একটু দেখছি, ইন্টারনেট প্রতারণা। যে ইন্টারনেটে প্রতারণার সবচেয়ে সাধারণ রূপ কোনটা এটা দেখবা। আমি ওই যে প্রথম দিনই আমরা বলছিলাম যে ভুয়া লটারি, পুরস্কার জেতার মেসেজ দিয়ে মানুষকে টাকা পাঠাতে বাধ্য করে, লোভনীয় অফার দেয়, নিরাপত্তা দাবিতে ইমেল পাঠিয়ে তথ্য হাতিয়ে নেয়। তারপরে ক্রেডিট কার্ড জালিয়াতি, এখানে একটা এই 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 অধ্যায়টাতে একটা গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আসছে। ক্রেডিট কার্ড বাস্তব ভিত্তিক একটা জিনিস, ইন্টারনেটে শুধু নম্বর দিয়ে লেনদেন করা যায়। প্রতারকরা ফিশিং ইমেল বা ভুয়া ওয়েবসাইটের মাধ্যমে তথ্য নিয়ে অর্থ চুরি করে। সাইবার অপরাধের বিস্তার এবং প্রতিকার, অপরাধীরা ইন্টারনেটে ব্যবহার করে অবৈধ তথ্য পাচার করে। অনেক দেশে বিশেষ সাইবার আইন তৈরি করেছে এসব অপরাধ দমন করার জন্য, এবং এইরকম সাইবার আইন কিন্তু বাংলাদেশেও আছে। চরমপন্থী ও বিভ্রান্ত দলগুলোর অপপ্রচার, ইন্টারনেটে ব্যবহার করে হিংসা এবং বিভ্রান্তি ছড়ায়। অনেক সময় হতাশ মানুষদের আত্মঘাতী কর্মে প্ররোচিত করার ঘটনা দেখা গেছে। ইন্টারনেটের শক্তিশালী মাধ্যম, তবে সঠিক ব্যবহার এবং সচেতনতা অপরিহার্য। ইন্টারনেট, আবারও আমি পড়তেছি, ইন্টারনেট কিন্তু একটি শক্তিশালী মাধ্যম, কোনো সন্দেহ নাই, কিন্তু এটাকে সঠিকভাবে ব্যবহার করতে হবে। সঠিক ব্যবহার জানলে সাইবার অপরাধীদের ফাঁদে পা না দিয়েই প্রযুক্তির সুফল ভোগ করা যায়। কি করতেছ? তোমরা কেউ একজন ইয়া করে রাখছো, কি বলে এটারে, আনমিউট করে রাখছো, যার জন্য তোমাদের আশেপাশের কথা শোনা যায়। আচ্ছা, তারপরে আমরা এখন কি মাহিন করবো? আচ্ছা, যখন আমরা মানে ইয়াতে যাব, প্রশ্নে যাব, তখন তোমরা উত্তর দিবা, সমস্যা, আনমিউট করে, কারণ উত্তর দিতে গেলে তো আনমিউট হইতেই হবে। ওকে, আমরা এখন যাব বি বি হ্যাকিং কি? বি বি অন্যের কম্পিউটার সিস্টেমে অনুপ্রবেশ করা, বি বি রাইট, বি। তারপর হচ্ছে ক্রেডিট কার্ড প্রতারণা কিভাবে হয়? এ এ নম্বর এ চুরি, নাম্বার। নম্বর চুরি করে, এ right? ও তারপরে এটা কি? 3 নাম্বার কই আঙ্কেল? হ্যাঁ, 3 নাম্বার আমরা এটা বললাম। 3 নাম্বার আছে আঙ্কেল, 2 নাম্বার পড়ছি তো, 3 নাম্বারটা আছে নিচে নিচে। ও আচ্ছা, এটা নিচে চলে গেছে, বুঝতে পারছি। ওকে, তারপরে হচ্ছে সাইবার অপরাধীদের দ্বারা ব্যবহৃত একটি সাধারণ প্রতারণা ফিশিং কৌশল, এটা এ ফিশিং। হয়তো বা। ফিশিং, ফিশিং, ঠিক আছে। ওকে, তারপর হচ্ছে আঙ্কেল দেখছেন ইয়া বার্সা জিতে গেছে এগুলা লেখে একটা ছেলে আফান। আচ্ছা, সাইবার বুলিং কি? বলো। দেখছেন স্যার খেলা নিয়ে
তোমরা বি 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 স্যার বি সাইবার বুলিং নাম্বার বি বি সাইবার নাম্বার বুলিং বি ওকে ওকে ঠিক আছে বি 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 পাইছি কম্পিউটার ভাইরাসের উদাহরণ হিসেবে কোনটি উপযুক্ত সি কম্পিউটার নাম্বার সি নাম্বার সি নাম্বার সবগুলি ভাইরাস ম্যালওয়্যার All of them. ঠিক আছে সবগুলি হচ্ছে Yes. কম্পিউটার ভাইরাস আঙ্কেল এগুলো আমার আমাদের আফান বলবো। থ্রেট মারে আঙ্কেল ইন্টারনেটে প্রতারণার মাধ্যমে কোন অপরাধী ঘটে এই আফান বলো 6 নাম্বার আফান বলো সাইবার জি বুলিং আঙ্কেল ইন্টারনেটের প্রতারণার মাধ্যমে ব্যবহার করতে সবগুলো 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 রাইট সবগুলো তারপরে আমরা দেখব মেলিসা ভাইরাসের প্রভাব কি ছিল এই তোমাদের পড়ায় কিন্তু আছে এই এই ভাইরাসটার নাম কিন্তু আছে বি নাম্বার এ নাম্বার এ এ এ মাইক্রোসফটের এ এ রাইট 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 ইমেল বন্ধ হয়ে গেছিল শিওর আঙ্কেল শিওর 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 আমি অলসো শিওর ফিশিং কি এটা একটু আগে এ নাম্বার হ্যাঁ এটা একটু সি আগে নাম্বার সি নাম্বার কি মানুষ অনলাইনে কাউকে প্রতারিত করা আচ্ছা মাই ডুম ওয়ার্ম ভাইরাস কতগুলো কম্পিউটারকে আক্রমণ করেছিল আঙ্কেল এখানে এক এ এ 1 লাখ না 2 লাখ এ এ আমার 1 লক্ষ হিসাবে 2 লাখ স্যার 2.5 লক্ষ তো হ্যাঁ আড়াই স্যার 2 লক্ষ লক্ষ 2.5 লক্ষ হবে আচ্ছা ঠিক 2.5 আছে লক্ষ ওকে আমি এটা ঠিক করে দিলাম 2.5 লক্ষ হ্যাঁ ওকে আচ্ছা তারপর হচ্ছে প্রতারণার ফাঁদ থেকে নিরাপদ থাকার জন্য কি গুরুত্বপূর্ণ সতর্ক থাকা সব ধরনের ইমেল খুলে রাখা কোনটা বলতো ইন্টারনেট ব্যবহার না করা কোনটা সতর্ক নাম্বার। থাকা থাকা সতর্ক থাকা এ নাম্বার সতর্ক থাকা ঠিক আছে তারপর হচ্ছে এ নাম্বার আঙ্কেল ওকে হ্যাঁ হ্যাকিং এর পরিণতি কি হতে পারে জেল জরিমানা জরিমানা জেল জরিমানা দেখি জেল জরিমানা রাইট তারপরে আমার একটু সমস্যা সাইবার অপরাধের জন্য কোন ধরনের আইন রয়েছে সাইবার ক্রাইম আইন আইন এ এ এ এ এ ওকে তারপরে এখন আমরা আবার এই অধ্যায়ের সংক্ষিপ্ত কোশ্চেন এটা তোমরা একেবারেই পারবা যেমন হ্যাকিং কি ধরনের কাজ এটা কি অনৈতিক এবং বেআইনি কাজ ফিশিং বলতে কি বোঝায় প্রতারণা উদ্দেশ্যে ভুয়া ইমেল বা ওয়েবসাইটে ব্যবহার করে ব্যক্তিগত তথ্য সংগ্রহ করাকে ফিশিং বলে আমি এই যে মাইটি ওয়ার্ম ভাইরাস কোন সালে ছড়িয়েছিল 2004 সালে তারপর মেলিসা ভাইরাস তৈরি করায় কে দণ্ডিত হয়েছিল ডেভিড স্মিথ এবং এখানে আমি একটা তথ্য দিয়ে দিছি যদি থাকতো কোন সালে 1999 সালে ঠিক আছে এরকম ভাবে কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন আমি তোমাদেরকে দিয়ে দিছি দেখবা যে এগুলো পড়লে তোমাদের পরীক্ষায় ভালো কিছু এবং শুধু পরীক্ষার এই ইনফরমেশন গুলো যে শুধু পরীক্ষার জন্য বিষয়টা কিন্তু তা নয় তোমাদের বাস্তবিক জীবনে এগুলো জানতে হবে তুমি যখন কোনো একটা ফ্রেন্ডের সঙ্গে তুমি এই গল্প করবা তোমার একটা আত্মীয় স্বজনের সঙ্গে কোনো ইস্যু নিয়ে গল্প করো তখন যদি উনি এই শব্দগুলো উচ্চারণ করে এইগুলো আলোচনায় নিয়ে আসে তখন তুমি দেখবা যে আরে আমি এগুলো তো জীবনে শুনি নাই যদি না পড়ে থাকো আর এখন তুমি কিন্তু তাদের চাইতে আরো ভালো জানো তুমি তারা বলবে ধরো 2 লাইন তুমি বলতে পারবা সঙ্গে আরো 2টা 3টা ইনফরমেশন বেশি বলতে পারবা এটা মনে হয় আমাদের লাস্টের যে 26 নাম্বার যে পাঠ সেটা লেখায় অনেক কিছু ব্যবহার করলে তা স্বীকার করা জরুরি অন্যের অবদান স্পষ্টভাবে উল্লেখ করতে হবে এই অধ্যায়টার নাম হচ্ছে প্লাজারিজম ঠিক আছে প্লাজারিজমটা কি প্লাজারিজমটা হচ্ছে অন্যের তথ্য নিজের বলে চালিয়ে দেওয়া ঠিক আছে এখানে যেটা আমাদের শিক্ষাটা হচ্ছে কারো ধরো আমরা একটা গল্প লিখতে গেলে একটা গদ্য একটা পদ্য কিংবা কোনো ইনফরমেশন কোনো আর্টিকেলস লিখতে গেলে কি হয় বিভিন্ন তথ্য কিন্তু লাগে বিভিন্ন জনের লেখা বিভিন্ন জনের থেকে ইনফরমেশন নিতে হয় সেই জন্য আমার লেখার পরে তাদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করতে হয় তথ্যটা দিতে হয় যে এখানে মানে তথ্য সূত্র কোথা থেকে আমি নিছি তো লেখায় অন্যের কিছু ব্যবহার করলে তা স্বীকার করা জরুরি অন্যের অবদান স্পষ্টভাবে উল্লেখ করতে হবে সত্যিকারের মানুষ হতে হলে অন্যায় করা এবং সহ্য করা উভয়ই পরিহার করতে হবে এই যে তাহলে এখানে
একটা কথা তোমাদের জন্য খুবই জরুরি। সত্যিকারের মানুষ হইতে হলে কি 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 হইতে হবে? অন্যায় সহ্য করা যাবে না, অন্যায় নিজেও করা যাবে না। নকল ও দেখাদেখি শিক্ষার্থীদের ভবিষ্যৎ নষ্ট করে দেয়। পরীক্ষার সময় অনেকে ধরা পড়ে এবং পরীক্ষার হল থেকে করে দেওয়া হয়। কিংবা ধরো কেউ নকল করতে গিয়ে কেউ যদি ধরা নাও পড়ে, তার মানে যে তার জন্য ভালো হয়ে গেলে বিষয়টা কিন্তু তা নয়। কারণ কি, সে এই যে পরীক্ষাতে লিখে আসলো, সে কিন্তু জেনে বুঝে লিখে নাই। সে কি লিখছে সে কিন্তু না নিজেও জানে না। তার মানে তার কিন্তু ওই বিষয়টা শেখা হয় নাই। তার মানে তার নলেজের একটা গ্যাপ রয়ে গেল। তুমি যে জিনিসগুলো জানো সে কিন্তু সেই জিনিসগুলো জানলো না। এটা তার জন্য পরবর্তীতে তার জন্য একটা ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। তথ্য প্রযুক্তির যুগে লেখা চুরি একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এই মানে বর্তমান জগতে এটা মানে এই যে প্লেজারিজমটা খুব বেশি আকারে হচ্ছে। হোমওয়ার্ক ও প্রজেক্ট সব সময় নিজে করা উচিত। অন্যের লেখা হুবহু কপি করে তা জমা দিলে শেখা হয় না। লুকোচুরি লেখা চুরি বা প্লেজারিজম মানে অন্যের লেখা চুরি করে নিজের নামে প্রকাশ করে। এটা প্রথমে বলে ফেলছি। পরিচিত ঘটনা, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সাংবাদিক ফরিদ জাকারিয়া প্লেজারিজমের দায়ে চাকরি হারিয়েছিল। খুবই গুরুত্বপূর্ণ এবং ইনফরমেশন একটা পরীক্ষায় আসতে পারে যে প্লেজারিজমের জন্য কে চাকরি হারিয়েছিল, তিনি কে ছিল, তার নাম কি ছিল, ঠিক আছে, সে কোন দেশের ছিল। এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন। ইন্টারনেট থেকে কিছু নিলে বা অন্যের লেখা ব্যবহার করলে সেটি উৎস সহ উল্লেখ করতে হয়, তাহলেই তা অন্যায় হয় না। প্লেজারিজম ধরার জন্য সফটওয়্যার আছে যা হুবহু তোমাকে আহ, বলে দিতে পারে যে সেটা তুমি কোন জায়গা থেকে নিছো, এই তথ্যটা তুমি কোথা থেকে নিছো। সততা ও নৈতিকতা চর্চা করা দরকার, কারণ শিক্ষার্থীরা একদিন দেশের নেতৃত্ব দেবে। কারণ আজকে যারা তোমরা আমার সঙ্গে আছো, তোমরাই কিন্তু একটা সময় দেশের নেতৃত্ব দিবা। কেউ হয়তো কোনো একটা স্কুলের বড় হাই স্কুলের প্রধান শিক্ষক হবা। ধরো আজকে আইডিয়ালে পড়তেছো, তুমি একদিন আইডিয়ালের প্রধান শিক্ষক হতে পারো। কোনো একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে পারো। কোনো একটা মানে ভালো একটা কলেজের শিক্ষক হতে পারো, ঠিক আছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর হতে পারো, বাংলাদেশের প্রেসিডেন্ট হতে পারো, ঠিক আছে। তোমরাই কিন্তু একটা সময় দেশের নেতৃত্ব দিবে। সো তোমাদের মধ্যে যদি সততা, নৈতিকতা, ঠিক আছে, না সৃষ্টি হয়, না থাকে, তাহলে আহ, তাহলে এখন থেকে যদি সেটা না গড়ে ওঠে, তাহলে কিন্তু একটা সময় তোমরা তখন ইচ্ছা করলো সেই সততা নৈতিকতার চর্চা তুমি আর করতে পারবে না। কারণ প্রত্যেকটা জিনিসের কিন্তু একটা সময় থাকে, সময় গেলে সেটা আর হয় না। তাহলে আমরা এখন আরো কয়েকটা অবজেক্টিভ দেখি। সেটা হচ্ছে আমাদের লেখায় অন্যের কিছু ব্যবহার করলে কি করা উচিত? সেটা স্পষ্টভাবে উল্লেখ করে দিতে হবে। এ এ এ তারপরে সত্যিকারের মানুষ হওয়ার মানে কি? খুবই গুরুত্বপূর্ণ অবজেক্টিভ কিন্তু। বি সি সি বি সি বি সি বি হ্যাঁ বেটা, বি কেমনে হয়? ডি অন্যায় না সি করা, অন্যায় সহ্য না করা। এটা কিন্তু পারা উচিত ছিল। প্লেজারিজম কেন একটি অপরাধ? এ এ এ এ right. অন্যের ইন্টেলেকচুয়াল প্রপার্টি চুরি চুরি করা করে। আচ্ছা, তারপরে কম্পিউটার সফটওয়্যার কি কাজে ব্যবহৃত হয়? ডি সি সি এটা হচ্ছে বি সি সি বি বি এটা হচ্ছে এ এ এ আচ্ছা, তারপরে এই যে তথ্য প্রযুক্তির যুগে লেখা মানে তথ্য প্রযুক্তির যুগে লেখা চুরি করার মানে প্লেজারিজম বাড়ার কারণ কি? সরি, আমি উত্তরটা দিয়ে দিছি তোমাদের। এ আচ্ছা, এ ভুলে ক্লিক হয়ে স্যার উত্তর দিয়ে দিচ্ছে। ভুলে ক্লিক হয়ে গেছে। ওকে, তাহলে আমরা এখান থেকেও কিছু অবজেক্টিভ কিন্তু আমাদের আছে, ঠিক আছে। সরি, মানে কিছু শর্ট কোশ্চেন আছে, এটা নিয়ে আর আলোচনা করবো না। এগুলো একটু তোমরা দেখবা, তোমাদেরকে আমি দিয়ে দিব, ঠিক আছে। এখন আমি তোমাদেরকে একটা টেস্ট নিব 2 মিনিটে প্রত্যেকের, ঠিক আছে। আমি তোমাদের সামনে একটা গ্লাসের ছবি দেখতে পাচ্ছ সবাই? আরে হ্যাঁ?
জামিল আর নিহত আমি তোমরা কি তোমাদের সামনে ছবিটা দেখতে পাচ্ছ? জি হ্যাঁ স্যার আঙ্কেল ওকে, তোমরা জি এক- একদম মনোযোগ, আঙ্কেল জি আঙ্কেল তোমরা সবাই মনোযোগ দিয়ে আমার এখন কথাটা শোনো। আমাদের আলোচনা কিন্তু শেষ। আমরা শুধু 2 মিনিট আছি, 2 মিনিটের ভিতরে আমরা আলোচনা শেষ করব। কিন্তু আমি 2 মিনিটে যে কথাগুলো বলবো সে কথাগুলো একটু তোমাদের জন্য জরুরি। সেটা হচ্ছে এই যে তোমাদের সামনে যে গ্লাসের ছবিটা, জামিলকে যদি আমি জিজ্ঞাসা করি যে জামিল তুমি গ্লাসের মধ্যে বলো তো মানে কি দেখতে পাচ্ছ? আমাকে শুনতে পাচ্ছ জামিল? আচ্ছা, আমাকে কি আফান শুনতে পাচ্ছ? আফান আছো? জি হ্যালো। আঙ্কেল আছি। আচ্ছা, তুমি বলো আমাকে কি দেখতে পাচ্ছ তুমি? আমি পানি দেখতে পাচ্ছি। না, গ্লাসের ভিতরে আমি যদি বলি এই গ্লাসটাতে তুমি কি দেখতে পাচ্ছ, তুমি কি বলবা? এটা কি হাফ গ্লাস পূর্ণ পানিতে বলবা নাকি হাফ গ্লাস খালি পানি বলবা? বলো তো কোনটা বলবা? হাফ গ্লাস অর্ধেকটা খালি নাকি অর্ধেকটা ভরা, কোনটা বলবা? অর্ধেকটা খালি। নাম্বার 1। ওকে, আর কোনো কথা বলবো না। জামিল, জামিল কি আছো? আদিব আছো? আদিব, জি আঙ্কেল আছি বলো তো এখন, তুমি বলো। জি আঙ্কেল কি বলবো এই যে আমি আফফানকে জিজ্ঞাসা করলাম যে তুমি কি দেখতে পাচ্ছ, ও বলছে যে মানে অর্ধেক গ্লাস খালি। তুমি কি অর্ধেক গ্লাস হ্যালো তুমি কি অর্ধেক গ্লাস ভরা দেখতেছো নাকি অর্ধেক গ্লাস খালি দেখতেছো, কোনটা দেখতেছো তুমি? তুমি কি আমার কথা বুঝতে পারছো? অর্ধেক গ্লাস ভরা অর্ধেক গ্লাস ভরা। ইরফান আছো? ইরফান, আছি আছি তুমি বলো তো কি এটা? অর্ধেক গ্লাস ভরা অর্ধেক গ্লাস ভরা। তারপরে আহ জারিফ আছে? জারিফ, মাশরাফি আছে? মাশরাফি, আচ্ছা ওকে। আমার যে আলোচনার বিষয়টা সেটা হচ্ছে যে দেখো এখন যদি আমি এটাকে ধরো এখানে 100 জন লোক থাকে, 100 জন লোকের মধ্যে যদি একশো জনকে প্রশ্ন করি, কেউ বলবে অর্ধেক গ্লাস ভরা, কেউ বলে অর্ধেক গ্লাস খালি। এই যে দুইটা জিনিস, কারণ একই জিনিস কিন্তু আমি দেখতে পাচ্ছি একরকম, তুমি দেখতে পাচ্ছ একরকম, অথচ আমাদের দৃষ্টি মানে আমরা কিন্তু আমাদের সামনে একই জিনিস আছে, কিন্তু আমি উপস্থাপন করতেছি আমার দৃষ্টি একদিকে, তোমার দৃষ্টি আরেক দিকে। এর মানে হচ্ছে আমি যেটা তোমাদেরকে বোঝাতে চাচ্ছি, মানুষের যে কোনো জিনিসের প্রতি দৃষ্টিভঙ্গি হয় দুই ধরনের, একটা হচ্ছে পজিটিভ আর একটা হচ্ছে নেগেটিভ। সবসময় আমরা আমরা কোনো একটা জিনিসের যে কোনো জিনিসের যে প্রতি আমরা নেগেটিভ দৃষ্টিও দিতে পারি, মানে ভাবনা ভাবতে পারি, পজিটিভ ভাবনা ভাবতে পারি। এই যে ধরো এখানে খালি, তার মানে তার নাই, এটা হচ্ছে একটা নেগেটিভ দৃষ্টি। আবার আমি ভাবতে পারি যে না, এটা অর্ধেক গ্লাস পানি ভরা, তাহলে আমি এই যে ভরা জিনিসটা, যেটা পজিটিভ জিনিসটা আমি চিন্তা করলাম, সেটা হচ্ছে পজিটিভ। মানুষের জীবনে সব সময় তোমাদের জন্য আজকে শিক্ষা হচ্ছে থিঙ্কিং সবসময় পজিটিভ, বি পজিটিভ। কোনো সময় ভাববে না যে এটা হবে না, কোনো সময় ভাববে না যে এটা আমি পারবো না, কোনো সময় ভাববে না যে এটা খারাপ। ঠিক আছে? অর্থাৎ সবসময় ভাবতে হবে কি পজিটিভ। এই যে জিনিসটার এই ছবিটাই দেখো, এই যে হাফ এমটি হাফ ফুল, সত্যিকার অর্থে কি আসলে এটা হাফ এমটি না হাফ ফুল? আমি যদি বলি তোমাদের সামনে যে এটা আসলে ফুল, মানে ফুলটাই ফুল, মানে পুরো গ্লাসটাই ভরা, এটা কি মিথ্যা বলা হবে? তোমরা একজনে বলছো অর্ধেকটা খালি অর্ধেকটা ভরা, না আঙ্কেল আমি বললাম যে না ফুলটাই ভরা। আমি কি রাইট নাকি রং? রাইট। রং কিভাবে রাইট? রাইট। আচ্ছা, রাইট কিভাবে, রং কিভাবে বলো তো? যে আমি রাইট যদি মনে করি হাফ গ্লাস, আমি যদি মনে করি যে গ্লাসটা হাফ, তাহলে আমার জন্য ফুল। আচ্ছা, তারপরে আর
রং কে বলছো? রং বলছে কে কে? রং বলছে কে কে? ইরফান বলছে, ইরফান বলো। আমি তো বলি নাই। আচ্ছা, আর কে বলছে, মানে একজন ওই মনে হয়। তাসিন বলছিল, আদিব বলছিল, ওরা বলছিল। আচ্ছা, সমস্যা নাই, আদিব আমরা বলছস? বলো, মানে যে যে কেউ, আমরা কিন্তু আজকে আলোচনাই করতেছি, হ্যাঁ, এখানে মানে ভুল ভুল শুদ্ধের কিছু নাই। না আমি বলি নাই। ওকে। তো একজনে তো বলছিল, ওই তাসিনা বলছে। আচ্ছা, যাই হোক, শোনো, আমি বলি এটা আসলে ফুল, এবং তোমরা যে একজন বলছো যে আমি মনে করছি হাফ গ্লাস ফুল, না হাফ গ্লাস না, পুরো গ্লাসটাই ফুল। কিভাবে ফুল? পৃথিবীতে এই যে পৃথিবী, জমিন থেকে আসমান পর্যন্ত কি কোনো জায়গা খালি আছে? কোনো জায়গা খালি আছে? খালি কিন্তু নাই। পুরো পৃথিবী কিন্তু অক্সিজেনে ভরা। না অক্সিজেনে ভরা না? আঙ্কেল, এই যে দেখো, অর্থাৎ জি আমাদের আঙ্কেল। অর্ধেক গ্লাস কিসে ভরা? পানিতে। আর বাকি অর্ধেকটা গ্লাস কিসে ভরা? এয়ার, বাতাস। ঠিক আছে? সো বাতাস, অক্সিজেন। হ্যাঁ, পুরো মানে অর্ধেক গ্লাস বাতাস, অর্ধেক গ্লাস ওয়াটার, মানে পুরোটাই পূর্ণ। এখন আমাকে দেখতে হবে এই বাতাসে যেটা ভরা। আঙ্কেল আপনার সাউন্ড আসতেছে না। আচ্ছা, মানে এখন কি আসতেছে? আচ্ছা, অন্য কেউ শুনতে পাচ্ছ? অন্য কেউ আমার কথা শুনতে পাচ্ছ? জি আঙ্কেল, এখন আসতেছে। আঙ্কেল শোনা যাচ্ছে। ওকে, শোনা যায়, আঙ্কেল শোনা যায়। আজকাল ওকে, থেকে সমস্যা হয় আঙ্কেল। ওকে, আমি যেটা বলতে চাচ্ছি, এই পুরো গ্লাসটাই কিন্তু ভরা, নাম্বার ওয়ান। দ্বিতীয়ত হচ্ছে, আমার এই আলোচনাটার মূল ইয়ে হচ্ছে, আমরা সবাইকে শুরুতেই পজিটিভ হইতে হবে, যে কোনো কিছুতেই পজিটিভ হতে হবে। জীবনে সাকসেস হইতে গেলে আমাকে পজিটিভ হইতে হবে। এই জন্য সবাই বলে কিন্তু বি পজিটিভ, বি পজিটিভ, বি পজিটিভ। ঠিক আছে? আমাদের সব সময় যে কোনো জিনিসে আঙ্কেল পজিটিভলি চিন্তা আপনার করতে হবে। সমস্যা হচ্ছে। আমরা সব সময়, আচ্ছা, এখন ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ আঙ্কেল, এখন ঠিক আছে। ওকে, তাহলে আমরা এতক্ষণে আলোচনায় যেটা করলাম, এটা মূলত তোমাদের একটা ভিন্ন আলোচনা ছিল, যে আমরা জীবনে তো আস্তে আস্তে সবাই অনেক বড় হব। আমরা বন্ধু বান্ধবের সঙ্গে চলাফেরা করি, ফ্যামিলিতে চলাফেরা করি, স্কুলে আত্মীয় স্বজনের সঙ্গে চলাফেরা করি, সকল ক্ষেত্রে আমাদেরকে পজিটিভ চিন্তা করতে হবে। প্রথমে নেগেটিভ চিন্তা না করে সবকিছুতে পজিটিভ হব, পজিটিভটা রিসিভ করে সেখানে যদি কোনো নেগেটিভ পাই সেটাকে আমরা অ্যাভয়েড করব। তো আজকে আমাদের আলোচনা এখানেই। তো আমরা আজকে শুরুতে তোমার ধরো 7টা পার্ট কিন্তু আমরা আজকে শেষ করছি অল্প সময়, 1.5 ঘন্টার মধ্যে। যে যে কারণ তোমাদের কালকে যেহেতু পরীক্ষা আছে, এই জন্য আমি পুরো পাঠটাই তোমাদের জন্য সহজ করে নিয়ে আসছি। এখন তোমরা তোমাদের কাছে কেমন লাগছে, কি আসে বিষয়ে কোনো সমস্যা ছিল কিনা তোমরা আমার কাছে বলতে পারো। আমরা পরবর্তীতে ইনশাল্লাহ আরো তোমাদের বাকি সিলেবাস নিয়েও আমরা বসবো। আমরা যেহেতু মোটামুটি 2টা অধ্যায় প্রায় শেষ, আর একটা অধ্যায় আছে, বা মানে 1.5টা অধ্যায় শেষ করছি, বাকি 1.5টা অধ্যায় আছে। আমরা আরো হয়তো 2-3 দিন বসবো। আজকের আলোচনা তোমাদের কাছে কার কেমন লাগছে? যদি কোনো প্রবলেম থাকে সেটা বলতে পারো। জামিল আছো না? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে। জি আঙ্কেল। আজকের আলোচনা কি ঠিক ছিল? জি আঙ্কেল। আর যে কি বলে, আফফান, নাসিন খান, কাব্য, জি স্যার, ভালো লাগছে। জি আঙ্কেল, ভালো লাগছে। ওয়াফি, তাহসিন খান, তাহসিন খান একটু জি আগে আঙ্কেল। হ্যাঁ, একটু আগে তুমি কথা বলছো। আদিব, জি আঙ্কেল, আলহামদুলিল্লাহ ভালো লেগেছে আঙ্কেল। ভালো লেগেছে? ঠিক আছে, তো যাই হোক, অনেক রাত হয়ে গেছে, অনেক রাত হয়ে গেছে বাবারা, তোমাদের সকালে স্কুল আছে, প্রাইভেট আছে। তোমরা ভালো থেকো। আমরা পরবর্তীতে আমরা কোন দিন ক্লাস হবে, কি বিষয়ে আলোচনা হবে, আমরা ওই গ্রুপে ইনশাল্লাহ টাইম টু টাইম তো জানাবোই। আর তোমাদের যদি বিশেষ কোনো ইয়া থাকে, রিকোয়ারমেন্ট থাকে, তাহলে ওখানে তোমরা ইয়া করলেই হবে। কোনো কেউ যদি কিছু জানতে চাও, বা স্পেশাল কোনো রিকোয়ারমেন্ট থাকে, বা আইসিটি ছাড়াও যদি কোনো বিষয়ে তোমাদের কোনো কিছু জানার থাকে, স্পেশাল কোনো ক্লাস নেওয়ার রিকোয়ারমেন্ট থাকে, তাহলে আমাকে ওই গ্রুপে বললে আমরা ইনশাল্লাহ ওইভাবে আগাবো। হ্যাঁ,
ঠিক আছে জামিল, তাসিন, কালকে কি তানভীর? ক্লাস জি হবে আঙ্কেল। আঙ্কেল? হ্যাঁ, কালকে কি ক্লাস হবে? না, আগামীকাল হবে না। আমরা মাঝখানে একদিন হয়তো গ্যাপ যাবে, পরবর্তীতে আমরা ইনশাল্লাহ তোমাদেরকে জানাই দিব। হ্যাঁ, আচ্ছা আঙ্কেল। ওকে আঙ্কেল। তাহলে আজকে আমরা শেষ করি। আসসালামু জি আঙ্কেল। আলাইকুম। আসসালামু আলাইকুম আসসালামু আঙ্কেল। আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আঙ্কেল ভালো থেকো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আঙ্কেল। আসসালামু আলাইকুম।